তোমাকে বিয়ে করেছি বলে ভেবো না তুমি বইয়ের অধিকার পাবে আমার থেকে। এই বিয়েতে আমার কোনো মত ছিল না, শুধুমাত্র মা বাবার কথা রাখতে বিয়ে করেছি। না হলে তোমার মতো একটা মেয়ে এই তুষার আহমেদের পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখে না। সো বি কেয়ারফুল, অধিকার দেখাতে আসবে না কখনো। বাসর রাতে স্বামীর থেকে এরকম কথা শুনে ইভা খানিকটা অবাক হলেও নিজেকে সামলে নিল। কারণ ওর ধারণা ছিল এমনটাই হতে পারে। কিন্তু যোগ্যতা, এই কথাটা খুব গায়ে লাগলো ওর। হতে পারে মধ্যবিত্ত ঘরের মেয়ে, কিন্তু রূপে গুণে কোনো দিক থেকেই তো কমতি নেই। আচ্ছা, শুধু কি টাকা পয়সা দিয়েই যোগ্যতা যাচাই করা হয়? এবার ঘোমটার আড়াল থেকে আর চোখে তুষারের দিকে তাকিয়ে মনে মনে বলল, না, ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত রাখতে হবে। আজ অন্তত কিছু বলবো না। আমাকে যোগ্যতা নিয়ে কথা শোনানো, তাই না? কি ভাবে কি নিজেকে হিরো? হাহ, অবশ্য হিরোর থেকে কম কিছু নয়, দেখতে তো মাশাল্লাহ। ইভা বেড থেকে নেমে কোনো কথা না বলেই লাগেজ থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। তুষার ভ্যাবাচাকা খেয়ে গেল। ইভাকে এতটা শান্ত দেখে ও ভেবেছিল হয়তো কোনো রিয়্যাক্ট করবে। কি হলো এটা? মেয়েটি কিছুই শোনেনি, কিন্তু আমি তো জোরেই বলছি। আমি এত কিছু বললাম অথচ একটা শব্দ বের করলো না মুখ থেকে। বাই দ্য ওয়ে, মেয়েটি বোবা নয় তো? ধুর, যা কিছু হোক তাতে আমার কি, বরং ভালোই হলো, আমাকে আর কিছু বলতে হলো না। ইভা শাড়ি চেঞ্জ করে কালো রঙের একটা ড্রেস পরে নিল। রাতে শাড়ি পরে ঘুমোতে অসুবিধা হবে। তুষার বেডে শুয়ে ফোনে কিছু একটা করছিল। দরজা খোলার শব্দ পেয়ে সেদিকে না তাকিয়ে বলল, তোমাকে আমি যা যা বলেছি এসব মা বাবা যেন না জানতে পারে। যদি জানে তাহলে। তাহলে খুব খারাপ হবে, তাই তো? ইভার মুখে কথা শুনে তুষার অবাক হয়ে তাকালো। কিন্তু সেই অবাক চাহনি ইভা দেখল না। ও তুষারের থেকে উল্টো দিকে ঘুরে গায়ে ওড়নাটা ভালো করে পেঁচিয়ে নিল। তুষার স্বাভাবিক হয়ে বলল, যাক, কথা বলতে পারো তাহলে। আমি তো ভেবেছিলাম, যাই হোক, ঘরের কথা যেন বাইরে না যায়। ইভা মুখ বাঁকিয়ে মনে মনে বলল, এই ছেলে আমার সামনে যতই হিরি করে দেখাক না কেন, নিজের বাবা মায়ের কাছে একদম জিরো। এটা বেশ বুঝতে পারছি আমি। ইভা বেডের অন্য পাশে গিয়ে বেডে বসতে নিলেই তুষার ফোনের দিকে তাকিয়ে বলল, আমি কারোর সাথে বেড শেয়ার করে শুতে পারি না। তুমি সোফায় গিয়ে শুয়ে পড়ো। তুমি নিজেকে আমার বউ ভাবতে পারো, বাট আমি তা মানি না। ইভার এবার রাগ উঠে গেল। ভেবেছিল আজ অন্তত কিছু বলবে না, কিন্তু এখন দেখছি কথা না বললে তুষার আরও সুযোগ পেয়ে যাবে। এই যে মিস্টার, আমি কি আপনাকে বাধ্য করেছি বিয়ে করতে? করলেন কেন বিয়ে? আমার এত ইচ্ছে ছিল না এমন বড় বাড়ির ছেলেকে বিয়ে করতে। এ তো শুধু অহংকার করতে জানে, মন বলতে তো কিছুই নেই। আপনি যেমন আপনার বাবা মায়ের কথা রাখতে বিয়ে করেছেন, আমিও তেমনই আমার মামার কথা রাখতেই বিয়েতে রাজি হয়েছি। ভেবেছিলাম আজ কোনো কথা বলবো না, কিন্তু আপনি আমাকে বাধ্য করলেন বলতে। আর শুনুন, আমি এই বেডেই ঘুমাবো। আপনার প্রবলেম হলে আপনি সোফায় যান। গুড নাইট। তুষার তো আশ্চর্য হয়ে গেছে। এই মেয়ে এত কথা বলতে পারে ওর ধারণাই ছিল না। ধারণা থাকবেই বা কী করে? প্রথমে তো টু শব্দও করেনি। ইভা অন্যদিকে ঘুরে শুয়ে আছে। তুষার একবার তাকিয়ে বিরক্তি নিয়ে বেড থেকে নেমে সোফায় গিয়ে শুয়ে পড়ল। রাগে গজগজ করতে করতে বলল, মেয়েটিকে যতটা সহজ সরল ভেবেছিলাম ততটা নয়। কিভাবে কথা শুনিয়ে দিল আমাকে, এমনকি আমার বেডটাও দখল করে নিল। ইচ্ছে তো করছে এই মেয়েকে এই রুম থেকে বের করে দে। মা বাবা যে কি দেখেছে এই মেয়ের মাঝে আল্লাহ জানে। ওকে তো আমি দূর করবই আমার লাইফ থেকে। এমন নিচু ঘরের একটা মেয়ে আমার বউ হয়ে থাকতে পারে না। ইভা ঘুরে দেখলো তুষার সোফায় শুয়ে আছে। ইভার চোখ থেকে পানি পড়তে লাগলো। শব্দহীন কাঁদছে। মনে মনে বলতে থাকে, মা বাবা, তোমরা তো উপর থেকে সবই দেখছো। জানো, আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা চলে যাওয়ার পর মামা অতি আদরের সাথে আমাকে বড় করেছে, কিন্তু মামি আমাকে সহ্য করতে পারতো না। মামার অবর্তমানে আমাকে কথা শোনাতো। মামা বুঝতে পারতো আমার কষ্টটা। আমার একটু সুখের জন্য মামা আমাকে তুষারের সাথে বিয়ে দিল। কিন্তু আমার ভাগ্যটা যে খারাপ, তুষার আমাকে নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছে। মা, বাবা, তোমরা বলো না, আমি কি করবো এখন? আমি কি পারবো আকাশকে মানিয়ে নিতে? ইভার যখন 10 বছর বয়স তখন ওর বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই ইভা ওর মামা মা তারপর থেকেই ইভা ওর মামা বাড়িতে থাকতো। ইভার মামা ওকে অনেক ভালোবাসতো,
কিন্তু ওর মামি ওকে দেখতে পারতো না। খোঁটা দিয়ে কথা বলতো সব সময়। ইভা ভেঙে পড়েনি। নিজেকে গড়ে তুলতে হলে এমন হাজারো কথা শুনতে হয় এটা ভেবেই কখনো মামির সাথে খারাপ ব্যবহারও করেনি। ইভা অনার্স 3য় বর্ষে পড়ে। ওর এতদূর আসার পিছনে একমাত্র অবদান ওর মামার। ইভার গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের, চুলগুলো কোকড়ানো হলেও কোমর ছাড়িয়ে যায়। ইভার মুখের গড়নটা খুবই মায়াবী, আর সেই মায়াতেই আটকে গিয়েছে তুষারের বাবা মা। ইভার মামা তুষারের বাবার অফিসেই চাকরি করে। ইভা প্রায় যেত মামার অফিসে। আরিফ আহমেদ তুষারের বাবা। ইভাকে দেখে পছন্দ করে, ওর ব্যবহার চলাফেরা সব কিছু দেখে মুগ্ধ হয় সে। তুষারের বাবা আকাশের মাকেও ইভার ব্যাপারে বলে। আলিয়া আহমেদ তুষারের মা, সেও ইভাকে দেখে তারও পছন্দ হয়ে যায়। তুষারের মা বাবা ইভাকে ছেলের বউ করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ইভার মামাকে প্রস্তাব জানালে সে অমত করেনি। ইভার ভালোর কথা ভেবেই রাজি হয়ে যায়। তুষার মাস্টার্সে পড়ছে, দেখতে স্পার্ট, ফর্সা গায়ের রং। তুষার নিজের মন মতো চলতেই পছন্দ করে। বন্ধুদের সাথে বেশিরভাগ সময় সে বাইরে কাটায়, এতে ওর উপর খারাপ প্রভাব পড়বে। তাই ওর বাবা মা ভাবে ওকে বিয়ে করালে হয়তো নিজেকে পাল্টাতে পারবে। তুষার এখনই বিয়ে করতে চায়নি। ওর বাবা মায়ের কথায় বাধ্য হয়ে বিয়েটা করেছে। বিয়ের আগে ইভাকে দেখেও নি। ইভাও এ বিয়েতে করতে চায়নি। ও জানে বড়লোকের ছেলেরা অহংকারী হয়, তারা সব সময় নিজের ইগোকে প্রাধান্য দেয়। ইভা মান্না করে দিয়েছিল এ বিয়েও করবে না, শুধুমাত্র মামার মান রাখতেই রাজি হতে হয়েছে, কারণ ওর মামা তুষারের বাবা মাকে কথা দিয়েছিল। ইভাকে ছোট থেকে ওর মামা অনেক ভালোবেসে বড় করেছে, তাই মামাকে সে কষ্ট দিতে চায় না। তুষারকে বিয়ে করতে রাজি হয়। অবশেষে পারিবারিকভাবেই ওদের বিয়েটা হয়, আত্মীয় স্বজনরাও জানে না। আকাশের পড়াশোনা শেষ হলে জানাবে সবাইকে। খুব সকালেই ইভার ঘুম ভেঙে যায়। ইভা উঠে ফ্রেশ হয়ে শাড়ি পরে নিল। সে এবাড়ির বউ। বিয়ের পর দিনেই জামা পরাটা মোটেও ভালো দেখায় না। ইভা নামাজ আদায় করে ঘড়িতে টাইম দেখল, 5:55। ইভার রোজকার অভ্যেস ভোরে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করা, কিন্তু এই রুমের আশেপাশে তাকিয়ে কোথাও কোরআন দেখতে পাচ্ছে না। তাই ভাবলো শাশুড়ির থেকে জেনে নেবে কোরআন কোথায় রাখা আছে। তুষার সোফায় জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। ইভা বেড থেকে চাদরটা এনে তুষারের গায়ে মেলে দিল। ইভা তুষারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতে লাগলো, ছেলেরা ঘুমালে এত সুন্দর দেখায় জানা ছিল না। কি সুন্দর লাগছে ওনাকে। আমাদের বিয়েটা যেভাবেই হোক, কিন্তু হয়েছে। এই মানুষটা আমার স্বামী, কিন্তু উনি তো আমাকে বউ বলে মানতেই নারাজ। উনি কি কখনো মেনে নেবে না আমাকে? মানুষের জীবন সত্যি অদ্ভুত। অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে এগিয়ে যেতে হয়। আমাকে শক্ত হতে হবে। তুষারের সামনে দুর্বল হওয়া আমার যাবে না। তুষারকে বুঝিয়ে দিতে হবে যোগ্যতা শুধুমাত্র সমানে সমানে হয় না, মানুষের সঠিক ব্যবহারে হলেও আসল যোগ্যতা। ইভা কিচেনে এসে নিজে হাতে ব্রেকফাস্ট তৈরি করে সব টেবিলে নিয়ে রাখলো। বাড়ির কাজের মেয়ে ওকে মানা করেছিল, কিন্তু ও শোনেনি। পারভিনকে সাথে থেকে সাহায্য করতে বলে নিজেই করেছে। তুষারের মা নিচে এসে দেখলো ইভা ডাইনিংয়ে সব এনে রাখছে। উনি এগিয়ে গিয়ে বললেন, ইভা, তুমি এত সকালে উঠেছো কেন? আর এসব তুমি করছো কেন? আসলে আন্টি, আমার সকালে ওঠার অভ্যাস। তাছাড়া আমার সব করতে প্রবলেম হচ্ছে না। পারভিন আমাকে মানা করেছিল, আমি নিজে থেকেই করছি। বুঝলাম। তুমি আমাকে আন্টি কেন ডাকছো? মা বলে ডাকবে কেমন? আচ্ছা, তাহলে আপনি আমাকে তুমি নয় তুই করে বলবেন। ঠিক আছে, বলবো তুই করে। তাহলে যে তোকেও এই মাকে আপন ভাবে তুমি বলতে হবে। ইভার চোখ ছলছল করে উঠল। শাশুড়ি যে ওকে একদিনে এত আপন করে নেবে ভাবেনি। এ কি রে, তোর চোখে পানি কেন? কই না তো, চোখের পানি মুছে পড়ল। তুষারের মা ইভার গালে হাত রেখে বলল, বুঝতে পেরেছি আমি। শোন, আজ থেকে আমি তোর মা, কখনো শাশুড়ি ভাববি না। নিজের মা ভেবে সব কিছু শেয়ার করবি আমার সাথে। তুই সত্যি খুব লাকি মেয়ে, আমার মেয়ে হয়ে থাকবি তুই। ব্রেকফাস্ট টেবিলে তুষার পরোটা খেতে খেতে বলল, মা, আজকের ব্রেকফাস্ট কে বানিয়েছে?
স্বাদটা অন্যরকম। কেন ভালো হয়নি? ভালো হয়েছে বলেই জিজ্ঞাসা করলাম। তুষারের মা হেসে বলল। ইভা করেছে? তুষার মায়ের দিকে তাকিয়ে বলল। ইভাকে? তুষারের মা, বাবা, বোন সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তুষারের বোন তিশা বলল। সে কি ভাইয়া, তুই নিজের বউয়ের নামটা জানিস না এখনো? তুষার ওর মায়ের রুমে মাথা নিচু করে বসে আছে। তুষারের মা ওর পাশে এসে বলল। তুষার, আমি আর তোর বাবা তোর ভালোর কথা ভেবে এবার তোর সাথে বিয়ে দিয়েছি। আমি বুঝতে পারছি তুই ওকে মেনে নিতে পারিসনি। ইভা খুবই ভালো মেয়ে, ওকে তুই মেনে নে। তুষার নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে। ওই মেয়ের তো আজ খবর আছে। আমি মানা করার পরেও মাকে বলে দিয়েছে, আমি ওকে মেনে নিইনি। কি হলো, বিড়বিড় করে কি বলছিস তুই? না মা, কিছু না। মা, ওই মেয়েটা তোমাকে বলেছে আমি ওকে মেনে নিইনি, তাই না? ওই মেয়েটা কি কথা? ওকে ইভা বলবি। আর শোন, ইভা আমাকে কিছু বলেনি। তুই খাবার টেবিলে ওর নাম শুনে চিনতে পারলি না, তখনই আমি যা বুঝার বুঝে নিয়েছি। দেখ তুষার, মেয়েটা আমাদের মতো এত বড় ঘরের মেয়ে না হলেও ওর মধ্যে আমাদের সাথে মিশে থাকার প্রতিভা আছে। আমি গত 6 মাস ধরে ওকে ফলো করে তারপর সিদ্ধান্ত নিয়েছি। তোর কি মনে হয় তোর বাবা আর আমি তোর খারাপ চাইবো? মা, এসব কি বলছো? তোমরা আমার খারাপ কেন চাইবে? মা, তোমাদের কথা রাখতে আমি বিয়ে করেছি। ভেবেছিলাম পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করব, কিন্তু তোমরা সেই সুযোগটাও দিলে না। চিনি না জানি না এমন একটা মেয়েকে আমার লাইফে জুড়ে দিলে। এখন চিনবি ওকে? প্রবলেম কোথায়? তোর পড়াশোনায় তুই চালিয়ে যা। তুষার, আবারও বলছি, ইভার মতো লক্ষ্মী মেয়ে খুবই কম। দেখা যায় ওর আচরণ, চলাফেরা সব দিক থেকে পারফেক্ট। আর চেহারা তো মাশাআল্লাহ, অনেক মায়া ওর চোখে মুখে। তুষার মনে মনে বিরক্ত হচ্ছে ইভাকে নিয়ে কথা শুনতে। মাকে মানা করতেও পারছে না, তাই ওর মাকে বলল। মা, তোমাদের কথায় আমি বিয়ে করেছি। ঠিক আছে, মেনে নেব ওই মেয়েকে। এবার খুশি তো? তুষারের মা হেসে বলল। খুব খুশি। তুই শুধু একবার ইভাকে মেনে নে, দেখবি পরে তুই নিজেই ওকে ছাড়তে চাইবি না, চোখে হারাবি ওকে। তুষার উঠে দাঁড়িয়ে বলল। তুষার মায়ের রুম থেকে বেরিয়ে রাগে হাত মুঠোবন্দি করে বলতে লাগলো। মা, আমাকে একটু বের হতে হবে, আসি এখন। মাকে তো থামানোর জন্য বললাম মেনে নেব ওই মেয়েকে, কিন্তু না, ওকে আমি মানব না। ওই মেয়েটি দেখছি মাকে নিজের বশে নিয়ে নিয়েছে। শুধু মা নয়, বাবাও তার ভক্ত হয়ে গিয়েছে। এসব ছোট ঘরের মেয়েদেরকে ভালো করে চেনা আছে। আমার ধনী পরিবার পেয়েছে, তাই বাবা মাকে কৌশলে নিজের দলে টেনে নিয়েছে। ওই মেয়েকে কি বলবো? আমার বাবা মা সুযোগ দিয়েছে বলেই তো সে সুযোগটা কাজে লাগিয়েছে। ইভা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, উদাসীন হয়ে ভাবছে কি হয়ে গেল ওর জীবনে। বিয়ে, শ্বশুরবাড়ি, বর সব কিছু নিয়ে মেয়েদের একটা স্বপ্ন থাকে। হয়তো ইভারও এমন স্বপ্ন ছিল। সব ঠিক থাকলেও যে তার বরটা ঠিক নেই, ওকে তো সে বউ হিসেবে মানবে না বলেছে। ইভা বুঝে উঠতে পারছে ওর কি করা উচিত। ও কি তুষারের অবহেলার সয়ে এ বাড়িতেই থাকবে নাকি চলে যাবে? কিন্তু এ বাড়ি ছেড়ে আর কোথায় যাবে ইভা? মামার কাছে ফিরে গেলে সেও কষ্ট পাবে, আর মামির কটু কথা শুনতে হবে। ইভা অনেক ভেবে মনে মনে বলল। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, এখানে এসে আমি নতুন বাবা মা পেয়েছি। আমি পারবো না এদেরকে ছেড়ে যেতে। বরের ভালোবাসা না হয়ে নাই পেলাম, বাবা মায়ের ভালোবাসা তো পাবো, এতেই আমি খুশি। ইভার ভাবনার মাঝেই তিশার ডাক শুনতে পেল। ভাবি, কোথায় তুমি? ইভা ব্যালকনি থেকে রুমে এসে মৃদু হেসে বলল। আপু, এই তো আমি বেলকনিতেই ছিলাম। ভাবি, আমাকে আপু ডাকছো কেন? আমার নাম তিশা, নাম বলেই ডাকবে। তুমি আমার বড় ভাইয়ের বউ, সম্পর্কে আমি তোমার ছোট ননদ হই। আপু, তুমি আমার সম্পর্কে ছোট হলেও বয়সে তো বড়, আমি তোমাকে আপু বলেই ডাকবো। আচ্ছা ঠিক আছে, দেখো তবে শোনো, আমাকে ননদ বলে দূরে সরিয়ে রেখো না, বোনের মতোই মিশবে আমার সাথে। আচ্ছা আপু। তিশা ইভার গালে হাত রেখে মুচকি হেসে বলল। আমার সুইট ভাবি, আমি ঠিক এমনই একটা ভাবি চেয়েছিলাম, আর পেয়েও গেছি। আই এম সো হ্যাপি। ইভা হাসলো, কিছু বলল না, শুধু মনে মনে অবাক হচ্ছে তুষারের বাবা মা বোনের ব্যবহার কত ভালো। মাত্র একদিনে এতটা আপন করে নিয়েছে ইভাকে।
ও ভাবি, যেটা বলতে এসেছিলাম, মা তোমাকে ডাকছে, মায়ের রুমে যেতে বলেছে। যাচ্ছি। আপু, একটা কথা বলবো? হ্যাঁ বলো না, কি কথা? বলছি, তোমার ভাইয়া কি বাড়িতে আছে? ব্রেকফাস্টের পর আর দেখিনি তো, তাই আর কি। তিশা কিছুক্ষণ ইভার দিকে তাকিয়ে থেকে বলল, ভাইয়া তো সকালেই বেরিয়ে গেছে, তোমাকে কিছু বলে যায়নি তাই না? না মানে, আপু বাদ দাও, চলো মায়ের রুমে যাই। ভাবি, তুমি না বললেও আমি বুঝতে পারছি ভাইয়া তোমার নামটাও জানতো না। এতেই তো সবটা পরিষ্কার যে ভাইয়া তোমাকে মেনে নিতে পারেনি। তবে তুমি টেনশন করো না, ভাইয়া তোমাকে মেনে নেবে আর তোমার প্রেমেও পড়বে খুব তাড়াতাড়ি। ইভা চোখ বড় বড় করে তাকালো। তিশা হেসে উঠে বলল, ও ভাবি, কি দেখছো? আমি যা বলছি না এটাই হবে, মিলিয়ে নিও। চলো এখন। রাত 12টা বেজে গেছে। তুষার এখনও বাড়িতে ফেরেনি। ইভা ড্রয়িং রুমে বসে আছে তুষারের অপেক্ষায়। তুষারের মাও বসেছিল। ইভা জোর করে রুমে পাঠিয়ে দিয়েছে। এদিকে ওর খিদেও পেয়েছে। তুষারের সাথে খাবে বলে সবার সাথে খায়নি। ইভা যদিও জানে ও না খেয়ে থাকলেও তুষার ওকে খেতে বলবে না বা জানতেও চাইবে না খেয়েছে কিনা। কলিং বেল বেজে উঠতেই ইভা শাড়ির আঁচলটা মাথায় তুলে দরজা খুলে দিল। বাইরের আলো ইভার মুখে না পড়লেও ঘরের লাইটের আলো তুষারের মুখে পড়েছে। তুষারের ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে আছে ইভা। তুষার বিরক্ত নিয়ে বলল, দরজা আটকে দাঁড়িয়ে না থেকে সরো এখান থেকে। ইভা সরে আসলো সেখান থেকে। তুষার ভিতরে ঢুকেই সোজা উপরে চলে গেল। ইভা দরজা আটকে ডাইনিংয়ের খাবার রেডি করে উপরে এলো। তুষার ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই ইভা সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, খাবার রেডি করে এসেছি, নিচে চলুন। আমি খেয়ে এসেছি ফ্রেন্ডের বাসা থেকে, খাবো না এখন। ইভা আর কথা বাড়ালো না। নিচে এসে খাবারগুলো ফ্রিজে রেখে দিল। ইভারও আর কিছু খাওয়া হলো না। এক গ্লাস পানি খেয়ে রুমে চলে এলো। তুষার বেডের ঠিক মাঝখানে শুয়ে আছে ফোনের দিকে তাকিয়ে। ইভা ঠিক বুঝতে পারছে ও যেন বেডে শুতে না পারে, এই জন্যে মাঝখানে গিয়ে শুয়ে আছে। আমি যেমনই হই না কেন, এই তুষারের সামনে নরম হওয়া আমার যাবে না। ইভা বেডের পাশে দাঁড়িয়ে বলল, পুরো পেট জুড়ে শুয়েছেন কেন? এক পাশে যান, আমি ঘুমাবো এখন। তুষারের কানে যেন কোনো কথাই যায়নি। ও ফোনের দিকেই তাকিয়ে আছে। কি হলো, আপনি শুনতে পাননি? আমি ঘুমাবো তো। তুষার ফোনের দিকে তাকিয়ে বলল, রুম আমার, বেড আমার, এমনকি এই রুমে যা যা আছে সবই আমার। সো জোরটা আমার বেশি। এত কথা না বলে যাও, গিয়ে সোফায় শুয়ে পড়ো। ও আচ্ছা, এই রুম আপনার, বেড আপনার, এই রুমের সব আপনার। তাহলে আপনি স্বীকার করলেন আমিও আপনার, মানে আপনার বউ? তুষার রেগে উঠে বসলো। ইভার পাশ ফিরে দাঁড়ালো। মনে মনে ভাবছে, সাহস দেখিয়ে তো বলে ফেললাম, না জানি এই জিরোটা কি করবে এখন। হাউ ডিয়ার ইউ, কি বলছো এসব? তোমাকে আমি বউ বললে স্বীকার করছি কখন? এক্ষুনি তো বললেন এই রুমে যা যা আছে সব আপনার, তাহলে আমিও তো এখন আপনার রুমে আছি, আমিও আপনার, সিম্পল। তুষার রাগী চোখে তাকালো ইভার দিকে। ইভার সাথে সাথেই অন্যদিকে ঘুরে বলল, আপনি যদি আমাকে শুতে না দেন, তাহলে আমি এক্ষুনি মাকে গিয়ে বলে দেব আপনি আমাকে বেডে জায়গা দিচ্ছেন না। তোমার সাহস তো কম নয়, আমাকে ভয় দেখাচ্ছ মায়ের কথা বলে। ওমা, আপনাকে আমি ভয় দেখাবো কেন? আপনি কি ছোট বাচ্চা যে মায়ের কথা বললাম আর ভয় পেয়ে গেলেন? তুষার হাতের মুঠো শক্ত করে দাঁতের দাঁত চেপে মনে মনে বলল, মাত্র দুদিন ধরে এসে এত সাহস বেড়ে গিয়েছে এই মেয়ের। অধিকার দেখাতে মানা করেছি, সেটা তো মানছেই না। উল্টো আমার মা বাবা বোনকে নিজের হাতের মুঠে নিয়ে নিয়েছে, আবার এখন আমার রুমটাও দখল করতে চাইছে। ইভা তুষারের দিকে তাকিয়ে দেখলো তুষার নিজের দিকে তাকিয়ে কিছু ভাবছে। ইভা মুচকি হেসে গিয়ে বেডের একপাশে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। তুষার পাশে তাকিয়ে চেঁচিয়ে পড়ল, তোমাকে না বলেছি সোফায় গিয়ে শুতে, এখানে কেন শুয়েছ? ওঠো বলছি। ইভা চাদরটা মুড়ি দেওয়া অবস্থায় বলল, উঠবো না, পেটে অনেক জায়গা আছে, শুয়ে পড়ুন, নাহলে সোফায় যান। কি মেরে বাবা, ঠিক আছে এটাও মেনে নিলাম, তবে খুব তাড়াতাড়ি তোমাকে এই বাড়ি থেকে বের করব। খুব ভোরে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে তুষারের ঘুম ভেঙে গেল। চোখ ডলতে ডলতে চোখ মেলে তাকালো। কিছুটা বিরক্ত লাগলেও এত সুন্দর কোরআন পাঠ শুনে খুব ভালো লাগছে ওর। শোয়া থেকে উঠতে নিলেই দেখলো কালকের মতো আজও চাদর গায়ের উপর। তুষার সামনে তাকিয়ে দেখলো
ইভা মাথায় ওড়না পেঁচিয়ে জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করছে। তুষার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 5:52। এত ভোরে কি করে ওর ঘুম ভাঙলো, এটা ভেবেই অবাক হচ্ছে। ইভা পড়া শেষ করে কোরআন শরীফ ঠিক জায়গায় রেখে জায়নামাজ গুছিয়ে ঘুরে তাকিয়ে দেখলো তুষার নিচের দিকে তাকিয়ে সোফায় বসে আছে। কি ব্যাপার, আপনার এত সকালে ঘুম ভেঙে গেল যে? বুঝেছি, আমার কোরআন পড়ার শব্দে আপনার ঘুম ভেঙে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি পাশের রুমে গিয়ে পড়বো কাল থেকে। ইভা কথাটি বলে অন্যদিকে ঘুরে ওড়না খুলতে লাগলো। তুষার উঠে দাঁড়িয়ে টি শার্ট ঠিক করতে করতে বলল, না, অন্য রুমে যেতে হবে না, এই রুমেই পড়বে। ইভা ঘুরে তুষারের দিকে তাকিয়ে বলল, আপনার প্রবলেম হবে না তো? না, প্রবলেম কিসের? কোরআন পড়া বা শোনা তো খারাপ কিছু নয়। তাহলে তো নামাজ পড়াটাও খারাপ কিছু নয়, বরং আপনার জন্য ভালো। আপনি এখন থেকে নামাজ পড়বেন কেমন? এই মেয়ে, তোমাকে আমার ভালো নিয়ে ভাবতে হবে না, আমি নিজের ভালোটা বুঝে নিব। ওকে? ঠিক আছে, ভাবলাম না। ইভা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল ছেড়ে দিল। ওর ঘন কালো কোকড়ানো চুলগুলো কোমর ছাড়িয়ে পড়ল। ইভা চুল আঁচড়ে চুল কাঁধের এক পাশে এনে কিছু একটা খুঁজতে লাগলো। ড্রেসিং টেবিলের উপর তুষারের ফোন রাখা ছিল। তুষার ওটা নিয়ে মাথা তুলে কয়েক সেকেন্ড অবাক হয়ে চেয়ে থেকে বলল, তুমি ইভা? ইভা হাঁ করে তুষারের দিকে তাকিয়ে আছে। তুষার আবারও বলল, কি হলো বলো, তুমি ইভা? হ্যাঁ, আমি ইভা, কিন্তু হঠাৎ এভাবে নাম জিজ্ঞেস করছেন কেন? তুষার কোনো কথা না বলে হাঁ করে তাকিয়ে রইল ইভার দিকে। ওর এভাবে তাকানোতে ইভার অস্বস্তি বোধ করছিল। হঠাৎ তুষারের এভাবে তাকিয়ে থাকা, নাম জানতে চাওয়া অদ্ভুত লাগছে ইভার কাছে। ইভা তুষারের সামনে হাত নাড়িয়ে বলল, এই যে জিরো সাহেব, কোথায় হারিয়ে গেছেন? তুষার কিছুটা চমকে উঠে বলল, জিরো? আমাকে জিরো কেন বলছো তুমি? ঘরের মধ্যে আমার সামনে হিরোগিরি দেখান, আর বাবা মায়ের সামনে জিরো আপনি, তাই আমি আপনার এই নামটা দিয়েছি। খবরদার, আমাকে তুমি জিরো বলবে না। আচ্ছা, একটা কথা বলো তো, আমি কি তোমাকেই বিয়ে করেছি? ইভা অবাক হয়ে বলল, বিয়ের 2 দিন পর আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আপনি আমাকে বিয়ে করেছেন কিনা। কথাটা কেমন হাস্যকর হয়ে গেল না? তুষার আর কিছু বলল না। মাথার চুলগুলো এক হাতে টানতে টানতে বেলকনিতে চলে গেল। ইভা তুষারের যাওয়ার দিকে তাকিয়ে বলল, কিছুই তো বুঝলাম না, কি হলো এটা? তুষার বেলকনিতে দাঁড়িয়ে বিড়বিড় করে বলতে লাগলো, এই মেয়েটার সঙ্গে 2 দিন এক রুমে থেকে ওর চেহারাটা আমি দেখিনি, কিন্তু কিছুক্ষণ আগে আয়নায় ওর মুখটা দেখে আমি অবাক না হয়ে পারছি না। এটাই সেই মায়াপরী যাকে আমি এত খুঁজেছি অথচ পাইনি। কিন্তু দেখো, সে এখন আমার শহরে। হ্যাঁ, সেদিন তো ক্যাফেতে পাশের মেয়েটি ওকে ইভা নামেই ডেকেছিল, যাকে খুঁজতে খুঁজতে আজও পাইনি, পাগল হয়ে যাচ্ছিলাম। আর সেই মায়াবী পরীটা আমার বউ হয়ে আমার এত কাছে আছে। ও মাই গড, আমি জাস্ট ভাবতে পারছি না, আমি আরো 2 দিন আগে ওর মুখটা কেন দেখলাম না, কেন ওর নামটা শুনেও আমি সেই মায়ের শহরে কথা ভাবলাম না। যদি নামটা শুনে চমকিয়েছিলাম, কিন্তু একই নামে তো অনেক মেয়ে আছে, এইটা ভেবে ভুল করেছি। এখন কি করব আমি? চোখ বন্ধ করে ভাবতে লাগলো কয়েক মাস আগের কথা। তুষার বন্ধুদের সাথে একটা ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছে। ক্যাফেটা খুবই সুন্দর আর জায়গাটাও খোলামেলা। ক্যাফের চারপাশটা ছিল শুধু সবুজের সমারোহ। শো করে বাতাস বইছে, যা এখানে থাকা সকলের শরীর মনকে ফ্রেশ করে দিচ্ছে। এক কথায় অসাধারণ একটা জায়গা। হঠাৎ মেয়েদের হাসির শব্দ পেয়ে তুষার পাশের টেবিলে তাকালো। ওই টেবিলে 3 জন মেয়ে বসে আছে। 2 জন মেয়ের মুখ দেখতে পেলেও ওই 2 জনের আড়ালে থাকা মেয়েটির মুখটা তুষার দেখতে পায়নি। হাসির শব্দটা যেন তুষারের কানে এখনো বাজছে। কিন্তু এই 3টে মেয়ের মধ্যে কে এত সুন্দর করে হাসলো, তুষার সেটাই ভাবছে। তুষারের বন্ধু অমিত আকাশকে বলল, কিরে, ওইদিকে তাকিয়ে আছিস কেন? ওই মেয়েদের মধ্যে কাউকে ভালো লেগেছে নাকি? আরে না, কি বলছিস, আমি তো অন্য কিছু দেখছিলাম। তুষার কফি খাচ্ছে আর চোখে পাশের টেবিলের দিকে তাকাচ্ছে। ওর খুব মন চাইছে জানতে এত সুন্দর করে কে হাসছিল। তুষার ওদিকেই তাকিয়ে আছে। তখন 2 জন মেয়ের মধ্যে একজন উঠে কোথায় যেন গেল। মেয়েটা সরে যাওয়ার পর সেই আড়ালে থাকা মেয়েটাকে স্পষ্ট দেখতে পেল তুষার। তুষার এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে।
মেয়েটির ঠোঁটে লেগে আছে মুচকি হাসি। সামনে থাকা কোকড়ানো চুলগুলো বাতাসে দোল খাচ্ছে। কিছু চুল চোখে মুখে পড়তে হাত দিয়ে কানের পিছনে গুজে হাত নাড়িয়ে সামনের মেয়েটির সাথে কথা বলছে। চোখে কাজল নেই, অথচ ঘন পাপড়িগুলো দেখে মনে হচ্ছে কাজল টেনে দেওয়া চোখে। তুষার অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির দিকে। মেয়েটির চোখের মায়ায় সে নিজেকে হারিয়ে ফেলছে। হঠাৎ মেয়েটি উঠে দাঁড়াতেই তুষার নড়ে চড়ে উঠল, তবে দৃষ্টি সরালো না। পাশে থাকা মেয়েটি বলল, ইভা, এই জায়গাটা খুব সুন্দর, মাঝে মাঝে আসতে হবে। তখন তুষারকে দেখা মেয়েটি হাসি মুখে কিছু একটা বলল, যা তুষার শুনতে পেল না। তুষারের বন্ধুরা ওকে ডাকছে, সেদিকে ওর কোনো খেয়ালই নেই। ও সেই মেয়েটিকে দেখতে ব্যস্ত। তার মুচকি হাসি, চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকানো তুষারে মুগ্ধ করে দিয়েছে। মেয়েগুলো বেরিয়ে যেতে নিলেই তুষার উঠে দাঁড়িয়ে বলল, তোরা থাক, আমার একটু কাজ আছে, আমি এখন আসছি, আর কাল দেখা হবে। তুষার কথাটা বলেই তাড়াহুড়ো করে ক্যাফের দরজার সামনে আসতেই অমিত জোরে বলে উঠল, আরে তুষার, তোর ফোন আর বাইকের চাবিটা তো নিয়ে যা। তুষার ফিরে এসে ফোন আর চাবি হাতে নিয়ে যেতে নিলে রাকিব বলল, কি এমন কাজ তোর? এত তাড়াহুড়ো করছিস কেন? পরে বলবো, এখন সময় নেই। তুষার ক্যাফে থেকে দৌড়ে বেরিয়ে এলো, কিন্তু চারিদিকে তাকিয়ে সে মেয়েটিকে আর দেখতে পেল না। হতাশ হয়ে জোরে শ্বাস নিয়ে বলতে লাগলো, কোথায় গেল মেয়েটা? গেল তো গেলই, তার চোখের মায়ে ফেলে চলে গেল। ধ্যাত, তখনই কেন বের হলাম না আমি? কোথায় খুঁজবে এই পরীটাকে? হ্যাঁ, মেয়েটি সত্যি একটা পরী। পাগল করা তার হাসি মুগ্ধ করেছে আমাকে। কাজলবিহীন চোখ জোড়া যেন তার চোখের মায়ে ফেলে দিয়েছে। তার চোখের নেশালো শহরে আটকে আছি। ঘন কালো কোকড়ানো চুলগুলো মেয়েটির সৌন্দর্যকে যেন আরো শতগুণে বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমি যে হারিয়ে ফেললাম সেই পরীকে, তার দেখা কি পাবো আমি কখনো? আচ্ছা, পাশের মেয়েটি কি নামে ডাকলো ওকে? ধ্যাত, মনে পড়ছে না। যাই হোক, সে আমার কাছে শুধুই পরী। তারপর থেকেই তুষার প্রায়ই সেই ক্যাফেতে যেত, কিন্তু কখনো তার পরীকে আর দেখা হয়নি। এমনকি রাস্তায়ও কখনো তাকে চোখেও পড়েনি। তুষার আশা ছেড়েই দিয়েছিল যে সে তার পরীকে হয়তো কখনো খুঁজেই পাবে না। সে হয়তো স্বপ্নের মতো এসেই তাকে মুগ্ধ করে হারিয়ে গিয়েছে। তুষারের দেখা সেই পরীটা আর কেউ নয়, সে ইভা। তুষারের বাবা সোফায় বসে নিউজ পেপার পড়ছে। তার রোজকার অভ্যেস সকালে নিউজ পেপার পড়া। ইভা চা এনে তুষারের বাবাকে বলল, বাবা, আপনার চা। তুষারের বাবা পেপারটা রেখে হাসি মুখে চা নিয়ে বলল, বৌমা, তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো এ বাড়িতে? প্রবলেম আর কি, সব ঠিকই আছে। প্রবলেম তো একটাই, আপনার ছেলে। ইভা মনে মনে কথাটা বলে মৃদু হেসে বলল। না বাবা, আমার কোনো প্রবলেম হচ্ছে না। তুষারের বাবা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি বৌমা, তোমার কোনো প্রবলেম হবে না। তোমার মামার সঙ্গে কথা বলেছিলে? কাল রাতে বলেছিলাম। তিশা ইভার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি কথা হচ্ছে শ্বশুর বৌমার মাঝে, আমি কি জানতে পারি? আপু, আমার কোনো প্রবলেম হচ্ছে নাকি সেটাই বাবা জিজ্ঞেস করছিল। ও আচ্ছা বাবা, আমি আর মা থাকতে ভাবির কোনো প্রবলেম হবে ভেবেছো? ভাবি যদি ভাইয়ার সঙ্গে একা থাকতো তাহলে না হয় প্রবলেমের কথা ভাবা যেত। মানে তুষার কি বৌমাকে কিছু বলেছে? তিশা কিছু বলতে নিলেই ইভা ওর হাত ধরে থামিয়ে বলল, না বাবা, তেমন কিছু নেই, আপু তো এমনি বলেছে। ও আচ্ছা, বৌমা শোনো, তুমি আগামীকাল থেকে আবারও ভার্সিটিতে যাবে, পড়াশোনাটা চালিয়ে যাও। ইভা খুশি হয়ে বলল, আচ্ছা বাবা, যাব। বাবা, ভাবির ভার্সিটি তো আমাদের বাসা থেকে দূরে হয়ে যায়, তুমি বরং ভাবিকে ওখান থেকে ট্রান্সফার করে আমার ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দাও, তাহলে ভাবিরও সুবিধা হবে আর আমারও একজন সঙ্গী হবে। তুই তো ভুল কিছু বলিসনি। বৌমা, তুষার কোথায়? উনি হয়তো রুমে আছে। তিশা, যা তো, তুষারকে ডেকে আন। তুষারকে বলি বৌমাকে ওখান থেকে ট্রান্সফার করিয়ে এখানে অ্যাডমিশন করিয়ে দিতে। না না বাবা, তার কোনো প্রয়োজন নেই, মাত্র তো 45 মিনিট সময় লাগবে যেতে, আমি ওখানে যেতে পারবো, ট্রান্সফার করানোর দরকার নেই। ওখানে যেতে 45 মিনিট, আর তিশার ভার্সিটি আমাদের বাসা থেকে 10 মিনিট লাগে মাত্র। তিশা যেমন আমার মেয়ে, তুমিও আমার মেয়ে, দুজনকে আমি সমান চোখে দেখি, বুঝলে?
তাছাড়া তুমি রোজ একা এত দূরে যাবে, ব্যাপারটা আমার ভালো দেখায় না। তিশা, তুই যা, তুষারকে ডেকে আনতো। তিশা ইভার কানের কাছে মুখ এনে বলল। ভাইয়াও কিন্তু আমার ভার্সিটিতেই মাস্টার্স পড়ছে, তুমি ভর্তি হলে ভালোই হবে। তিশা কথাটি বলেই চলে গেল। ইভা মনে মনে ভাবছে, আপু তাহলে ইচ্ছে করেই বাবাকে এখানে অ্যাডমিশন করিয়ে দিতে বলেছে? যে ছেলে ঘরেই আমাকে বউ বলে মানে না, সে কি আর বাইরে মানবে? হয়তো তখন সবার সামনে বলবে আমাকে সে চেনেই না। তিশা রুমে ঢুকে বলল। ভাইয়া, বাবা তোকে ডাকছে, এক্ষুনি নিচে আয়। তুষার বেডে অন্যমনস্ক হয়ে বসে আছে। তিশার কথা হয়তো ওর কানেই যায়নি। তিশা চলে যেতে নিয়ে আবারও ঘুরে এসে তুষারের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া, আমি যে কিছু বলেছি শুনেছিস তুই? তুষার কিছুটা কেঁপে উঠে বলল, তোর কথা পরে শুনবো, আগে আমারটা শোন। তোকে কয়েক মাস আগে একটি ভাইয়া, তোর কথা আমি পরে শুনবো। বাবা তোকে নিচে যেতে বলছে। কেন? নিচে গিয়েই শুনে নে না। তিশা চলে যেতে নিলেই তুষার বলে উঠল, বোন, আমার কথাটা একটু শুনে যা। ঠিক আছে বল, একটুই বলবি কিন্তু। একটুই বলছি। তোকে একটা মেয়ের কথা বলেছিলাম না, যার নাম দিয়েছিলাম পরি? ওকে আমি পেয়ে গিয়েছি। কোমরে হাত দিয়ে বলল, ভাইয়া, তোর আর এখন একটা বউ আছে, আর তুই সেই অচেনা অচেনা পরীকে নিয়ে পড়ে আছিস। এমনিতেই তো ভাবিকে মেনে নিসিনি, এখন তোর মুখে অন্য মেয়ের কথা শুনলে ভাবি কতটা কষ্ট পাবে ভেবে দেখেছিস? ভাবির মতো এমন একটা বউ পেয়েছিস, এটাই তো তোর ভাগ্য। তিশা, আমার পুরো কথাটা তো শোন আগে। আমি যার কথা বলছি সে... শুনবো না তোর কোনো কথা, গেলাম আমি। চলে গেল তুষার। কপালে হাত রেখে বলল, ধ্যাত, এই মেয়েটাও না আমার পুরো কথা না শুনে উল্টো আমাকে কথা শুনিয়ে চলে গেল। তুষারের বাবা মা দুজনে বসে আছে, কথা বলছে। তুষার এসে বলল, বাবা, তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ, তোর কি আজ এবং আগামী 2 দিনে কোনো কাজ আছে? অবশ্য তোর বিশেষ কোনো কাজ নেই জানি, যদিও থাকে তা ক্যান্সেল করবি। তুষারের মা বলল, তোমার ছেলের আর কি কাজ থাকবে? ওর প্রধান কাজ তো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। তুষার কিছু বলতে নিলেই ওর বাবা বলে উঠল, বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটা কমা তুষার। শুনলাম কালও অনেক রাতে বাড়িতে ফিরেছিস। ভদ্র ঘরের ছেলেমেয়েরা বেশি রাত করে বাড়িতে ফেরে না, এটা নিশ্চয়ই তোর অজানা নয়। যাই হোক, আসল কথায় আসি। আমি ভাবছি বৌমা পড়াশোনাটা চালিয়ে যাক, কিন্তু এখান থেকে ও যাতায়াতে সমস্যা হবে। ওকে তোদের ভার্সিটিতে অ্যাডমিশন করাতে চাইছি। এখান থেকে কাছেই, আর তিশার সাথে বৌমা যাওয়া আসা করতে পারবে। আমি চাইছি বৌমাকে ওর ভার্সিটি থেকে ট্রান্সফার করে এখানে অ্যাডমিশন করানোর। সব কিছু তুই করবি, পারবি তো? তুষারের চোখটা কেমন উজ্জ্বল হয়ে উঠল। কিছু না ভেবেই বলে দিল, হ্যাঁ বাবা, আমি পারবো। তুষারের মা হাঁ করে তাকালো ছেলের দিকে। উনি হয়তো ভাবেনি তুষার বিনা বাক্যে হ্যাঁ বলে দেবে। ইভা পিছনেই দাঁড়িয়েছিল। তুষারের এভাবে রাজি হওয়াতে অবাক হলো ইভা। ও ভেবেছিল তুষার হয়তো বলবে আমি পারবো না, ওই মেয়েটার জন্য কিচ্ছু করতে পারবো না। ইভা পরক্ষণেই আবারও মনে মনে বলল, ধ্যাৎ, এত অবাক হওয়ার কি আছে? এই তুষার আহমেদ যে তার বাবা মায়ের সামনে জিরো, এটা ভুলে যাচ্ছি কেন? ইভা রেডি হয়ে বসে আছে, অথচ তুষারের কোনো খবর নেই। ইভা তিশার রুমে গেল তুষারকে ফোন দিতে বলার জন্য। আপু আসবো? তিশা হিজাব বাঁধতে বাঁধতে বলল, ভাবি তুমি এসো এসো, আমার রুমে আসতে অনুমতি লাগে নাকি? তোমার যখন ইচ্ছে হবে চলে আসবে। আচ্ছা আপু, আসবো। আপু তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, ভার্সিটিতে যাব, ইম্পর্টেন্ট ক্লাস আছে। ভাবি তোমাকে তো ড্রেস পরে খুব সুন্দর লাগছে, আর হিজাবে তো মাশাআল্লাহ আরও বেশি সুন্দর দেখতে লাগছে তোমাকে। কোথাও যাবে নাকি? বাবা বললো না তোমার ভাইয়াকে আমার ভার্সিটি থেকে ট্রান্সফার করিয়ে এখানে অ্যাডমিশন করাতে, তাই তোমার ভাইয়া রুমে এসে বলল রেডি হতে ভার্সিটিতে যেতে হবে। আজই নাকি ট্রান্সফার করানোর ব্যবস্থা করছে। বাবা ভাইয়াকে দায়িত্ব দিল আর সে রাজি হয়ে গেল, তাও আবার তোমার ব্যাপারে। এতে বোঝা যাচ্ছে আমার ভাইয়া একটু হলেও তোমার প্রতি দুর্বল হয়েছে। আর হবে নাই বা কেন? আমার এত সুইট ভাবিকে দেখে হয়তো আমার ভাইয়া সত্যিই প্রেমে পড়েছে। আপু তুমি একটু বাড়িয়েই বলছো, আমি মোটে এত সুইট নই। তোমার ভাইয়া আমার প্রেমে পড়বে? ইম্পসিবল। আর দুর্বল হওয়া তো দূরের কথা, সে তো আমার দিকে ভালো করে তাকাই না। তোমার ভাইয়া যা করছে
বাবা মার মন রক্ষার জন্যই করেছে। তিশা ইভার গালে হাত দিয়ে বলল, আমি জানি ভাবি তোমার খারাপ লাগে, জানো তো ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্য রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ভাইয়া আসলে একটা মোহে আটকে আছে, সেটা কেটে গেলে ভাইয়া তোমাকে বইয়ের মর্যাদা দেবে, এটা আমার বিশ্বাস। কিসের মোহ আপু? আরে না, তেমন কিছু নয় ভাবি, এখন আমাকে বের হতে হবে। তোমরাও আর দেরি করো না, বেরিয়ে পড়ো। আপু তোমার ভাইয়া কোথায় সেটাই তো জানি না, তুমি একটু ফোন দিয়ে দেখো না। আমি তোমাকে ফোন দিতে বলার জন্যই এসেছিলাম। তোমার কাছে ভাইয়ার নাম্বার নেই? আসলে আপু আমার ফোনটা আমি মামিকে দিয়ে এসেছি, আমার কাছে ফোন নেই। ইভা কানের কাছে ফোন নিতেই ওপাশ থেকে বলে উঠল, না না, তুমি জিজ্ঞেস করো উনি কোথায় আছে। আমি কেন, তুমি কথা বলো, রিসিভ করেছে। হ্যাঁ বোন বল। আমি ইভা, আপনি কোথায়? আমি তো তখন থেকে রেডি হয়ে বসে আছি। নিচে এসে দাঁড়াও, আমি আসি। আচ্ছা। ইভা তিশার ফোন দিলেই তিশা বাই বলে বেরিয়ে গেল। ইভা রুমে গিয়ে ব্যাগ নিয়ে তুষারের মাকে বলে গেটের সামনে এসে দাঁড়ালো। 2-3 মিনিটের মধ্যেই তুষার বাইক নিয়ে ইভার সামনে এসে দাঁড়িয়ে কিছু বলতে নিয়েও থেমে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইভার দিকে। ইভা পার্পল কালারের ড্রেস আর মাথায় ব্লু হিজাব পরেছে। সাজ বলতে ঠোঁটে পিঙ্ক কালার লিপস্টিক হালকা করে দেওয়া, তাতেই যেন অপসরীর মতো লাগছিল ইভাকে। তুষার ওর দিকে তাকিয়ে আছে দেখে ইভা বিরক্ত নিয়ে মাথা নিচু করে বিড়বিড় করে বলল, এই লোকটার প্রবলেম কি? এভাবে কেন তাকিয়ে আছে? আপনার আচরণও আজ সকাল থেকে কেমন যেন লাগছে। কি হয়েছে কে জানে। গাড়ির শব্দ শুনে তুষারের হুঁশ ফিরল। ইভা তখনও মাথা নিচু করে আছে। তুষার নরম স্বরে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ওঠো বাইকে। আপনি তো কিছু না বলে হাঁ করে তাকিয়ে আছেন, দাঁড়িয়ে থাকবো না তো কি করব? হ্যাঁ করিনি, মুখটা বন্ধই ছিল আমার। এখন ওঠো। আমি কখনো বাইকে উঠিনি, উঠলে যদি পড়ে যাই। তুষার হেসে বলল, ধরে বসলে পড়বে না, দেরি করো না, উঠে পড়ো। এদিকে আমি বাইক চালাতেই পারি না, তাই গল্পে চাপা মেরে দিলাম। ইভা বাইকে উঠে তুষারের থেকে দূরত্ব রেখে বসল। এইভাবে বসলে তো পড়ে যাবে, আমাকে ধরে বসো। আপনি রাগ করবেন না তো? তুষারের মনটা একটু খারাপ হয়ে গেল। ইভা যে তুষারের বলা কথাগুলো মাথায় রেখে এ কথা বলেছে সেটা বেশ বুঝতে পারছে। তুষার হালকা হেসে বলল, না রাগ করবো না, বাবা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটা তো ঠিকঠাক করতে হবে। তুমি ভালোভাবে বসে আমার কাঁধে হাত রাখো। ও, আমি তাহলে ঠিকই ধরেছিলাম, মিস্টার জিরো সাহেব নিজের বাবার কথা রাখতে এইসব করছে। ইভা তুষারের কাঁধে হাত রেখে শক্ত করে ধরে বসে আছে বাইকে। তুষার বাইক আস্তে চালালেও ইভা একটু পর পর তুষারের কাঁধ খামচে ধরছে। তুষার একটা অদ্ভুত শিহরণ অনুভব করছে। তুষার আগে কখনো নিজের মা আর বোন ছাড়া কোনো মেয়ের এত কাছে যায়নি। বাইকেও এ পর্যন্ত কোনো মেয়েকেও তোলেনি, এমনকি নিজের বোনকেও না। ইভা বাইকে উঠতে চাইলে বলতো, এই বাইকে আগে আমার বউ উঠবে, তারপর তুই। কথাগুলো ভেবেই তুষার নিঃশব্দে হাসছে। যদিও তুষার এখনও ইভাকে বউ বলে স্বীকার করেনি, কিন্তু তার পরি যে তার বাইকে উঠেছে এটাই বা কম কিসের। ইভা যতটা পারছে তুষারের থেকে দূরে সরতে চাইছে, তারপরও একটু পর পর তুষারের পিঠের সাথে ওর শরীর ছুঁয়ে যাচ্ছে। না চাইতেও নিজের হাত দ্বারা তুষারের কাঁধ খামচে ধরছে। ইভা ভেবেছিল তুষার হয়তো রেগে যাবে, কিন্তু না, তুষার চুপচাপ বাইক চালাচ্ছে। ইভার মনে বাইকে ওঠার আগে যে ভয়টা ছিল এখন আর তেমন ভয় লাগছে না, বরং তুষারের এত কাছে থেকে নিজেকে সেফ মনে হচ্ছে। কেমন যেন একটা ভালো লাগা অনুভব করছে তুষারের প্রতি, যার একটুও গত 2 দিনে অনুভব করেনি ইভা। ইভা সাথে থেকে তুষারের ওর ট্রান্সফার করার সব ব্যবস্থা করে ওকে নিয়ে বাড়িতে ফিরে এলো। রাত 9:20। আকাশ তখন বাড়ি ফিরেছে। তুষারের মা অবাক হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। মা, আমার দিকে এমন অবাক চোখে তাকিয়ে আছো কেন? অবাক হব না, তুই আজ এত তাড়াতাড়ি বাড়িতে এসেছিস। যে ছেলের রাত 11:30 আগে বাড়িতে আসতো না, সে আজ 9টার আগে এসেছে, ভাবা যায়? মা, তোমার প্রবলেম কি বলো তো? দেরি করে ফিরলেও কথা শোনাও, আবার আজ তাড়াতাড়ি ফিরেছি তাও এইসব বলছো। ঠিক আছে, আমি কাল থেকে আবারও দেরি করে ফিরবো। না বাবা, আমি আর কিছু বলবো না, তুই আজকের মতো রোজই তাড়াতাড়ি বাড়িতে আসবি, কেমন? তুষার আর কিছু বলল না।
উপরে যেতে নিলেই তিশা এসে সামনে দাঁড়ালো। তুষার কপাল কুঁচকে তাকালো। কি হলো, সামনে দাঁড়ালি কেন? মায়ের মতো তুই কি তাড়াতাড়ি ফেরা নিয়ে কথা শোনাবি? মা তো তাড়াতাড়ি ফেরার কারণটা জানে না, আমি জানি, তাই এই বিষয়ে কিছু বলবো না। এখন বলো, তোর হাতে এই প্যাকেটটা কিসের, কি আছে এতে? তুষার ভ্রু কুঁচকে বলল, এই প্যাকেটটা কিসের তোর না জানলেও চলবে, কি কারণ জানিস সেটা বল। কারণ আর কি, আমার একমাত্র ভাইয়ার একমাত্র বউ মানে আমার সুইট ভাবি, তার জন্য তুই তাড়াতাড়ি ফিরেছিস, ঠিক বলেছি না? তুষার তিশার মাথায় চাটি মেরে বলল, তুইও যেমন তোর ভাবনাগুলোও তেমন, তবে তোর এই ভাবনাটা একেবারে ফেলে দেওয়ার মতো না। তুষার উপরে উঠে গেল। তিশা ওর মায়ের কাছে গিয়ে গলা জড়িয়ে বলল, মা বুঝলে কিছু? কিছুটা বুঝেছি। আমরা ইভাকে বউ করে এনে ভুল করিনি। ইভা ব্যালকনিতে দাঁড়িয়েছিল। রুমে কারো আসার শব্দ পেয়ে রুমে এসে দেখলো তুষার এসেছে। ইভা এগিয়ে এসে কিছু বলবে তার আগেই তুষার বলল, প্লিজ, তুমি অন্তত জানতে চেও না এত তাড়াতাড়ি কেন ফেলাম? নাও, এটা তোমার জন্য এনেছি। তুষার ইভার দিকে প্যাকেটটা এগিয়ে দিল। ইভা ওটার দিকে তাকিয়ে বলল, কি আছে এতে? নিজেই খুলে দেখো। ইভা প্যাকেটটা নিয়ে কয়েক সেকেন্ড ওটার দিকে চেয়ে থেকে খুলল। ভিতরে থাকা বক্সটা দেখে ইভা বড় বড় চোখ করে বলল, এ তো মোবাইল ফোন। কার এটা? বললাম তো তোমার জন্য এনেছি, তার মানে তোমার এটা। ইভা চোখ জোড়া আগের চেয়ে আরো বড় হয়ে গেল। একবার বক্সটার দিকে তাকাচ্ছে, আবার তুষারের দিকে তাকাচ্ছে। তুষার মুচকি হেসে বলল, চোখ দুটো তো বেরিয়ে আসবে, এভাবে দেখার কি আছে? না মানে, আপনি আমাকে হঠাৎ ফোন এনে দিলেন কেন? এটা আপনিই রাখুন, আমার লাগবে না। চুপ, বেশি কথা বলো কেন? তোমার ফোন নেই তাই নিয়ে এলাম। সব সময় মায়ের ফোন বা তিশার ফোন নিতে তোমার হয়তো ভালো লাগবে না। তাছাড়া তুমি ভার্সিটিতে যাবে আসবে, কখন কি হয় বলা যায় না। ফোন থাকলে অনেক সুবিধা হবে। এখন থেকে এটাই ব্যবহার করবে। ফোনে আমি সিম সেটিং করে দিয়েছি, বাবা মা তিশা আর আমার নাম্বারও সেভ করে দিয়েছি। তুমি তোমার ফ্যামিলিতে যারা আছে তাদের নাম্বার সেভ করে নিও। আর একটা কথা, বাইরের কাউকে নাম্বার দেবে না, ক্লোজ ফ্রেন্ড ছাড়া। তুষার ওর কথা শেষ করে ওয়াশরুমে চলে গেল। এদিকে ইভা যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না, সবটা স্বপ্নের মতো লাগছে। তুষারের বিহেভটা ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। বিয়ের রাতে ইভা যে তুষারকে দেখেছিল তার সাথে এই তুষারের কোনো মিলই খুঁজে পাচ্ছে না ইভা। ইভা নিজে নিজেই বলতে লাগলো, যে ছেলে আমার যোগ্যতা নিয়ে কথা বলেছে, আমাকে কখনো মানবে না বলেছে, সে এত ভালো ব্যবহার কি করে করছে আমার সাথে? আমি তো তাকে ফোনের কথা বলিও নি, তাহলে হঠাৎ উনি ফোন এনে দিল কেন? আমার মাথায় তো কিছুই আসছে না। আসবেই বা কী করে? বিয়ের প্রথম 2 দিন আমার ছায়াও দেখতে পারতো না, আর আজ সকাল থেকেই তার উল্টো হচ্ছে। আল্লাহ জানে কি চলছে এই আকাশের মাথায়। রাতে ডিনার করে এসে তুষার বেডে বসে ল্যাপটপে কিছু করছে। ইভা চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ল। তুষার আর চোখে ইভার দিকে তাকিয়ে বলল, ফোনটা যেভাবে দিয়েছি ওইভাবে রেখে দিয়েছো, বক্সটা খুলে তো দেখতে পারতে, নাকি আমার দেওয়া কিছু নেবে না তুমি? ইভা তুষারের দিকে তাকিয়ে বলল, কেন নেব না? অবশ্যই নেব। এখন তো কোনো দরকার নেই, তাই বের করে নিই। আর শুনুন, আপনি দিয়েছেন এতে আমার কোনো প্রবলেম নেই। আপনি আমাকে বউ বলে না মানলেও আমি আপনাকে আমার বর বলেই মানি। আর আমি শুনেছি বর কিছু দিলে তা ফিরিয়ে দিতে নেই। তুষার কি বলবে ভেবে পাচ্ছে না। এই মেয়েটাকে যে সে মনের অজান্তেই অনেক আঘাত দিয়ে ফেলেছে। তুষারের এখন নিজের প্রতি নিজেরই রাগ হচ্ছে। তুষার ভাবছে, কেন সে নিজের আভিজাত্যের অহংকার করে তার বুড়িকে লোভী বলে ভাবলো। সে যে মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়েও তুষারের পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখে। তুষার বেডে শুয়ে আছে দেখেই ইভা কিছু বলল না। বেড থেকে বালিশ নিয়ে সোফার কাছে যেতেই তুষার বলে উঠল, তুমি বেডেই শুতে পারো, আমার কোনো প্রবলেম হবে না। আমি এখানেই ঠিক আছি। এমনিতেই আপনাকে 2 দিন কষ্ট করে সোফায় শুতে হয়েছে। আপনি বেডেই ঘুমান, আমি সোফায় ঘুমাবো। তুষার কিছু বলল না, শুধু তাকিয়ে থাকলো তার পরীর দিকে। ইভা আজ ভার্সিটিতে যাবে। 3 দিন আগেই তুষার ওকে ভর্তি করিয়ে দিয়েছে। ইভা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাব পাচ্ছিল। তখন তুষার রুমে এলো। ইভার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে মনে মনে বলল, উফ, এই মেয়েটা তো দেখছি আমার মাথাটা খারাপ করে দেবে। এত সুন্দর লাগে কেন ওকে? সিম্পলভাবে থাকে,
তারপরও মনে হয় সবসময় নিজেকে গুছিয়ে পরিপাটি করে রাখে। এমন একটা মেয়েকে আমি দূরে ঠেলে দিতে চেয়েছিলাম। না, আমি আর ধনী গরিব বলে কাউকে আলাদা করে দেখব না। এখন থেকে সবাই আমার চোখে সমান। আমি আমার পরীকে অনেক ছোট করেছি ওর যোগ্যতার কথা বলে। সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এই যে জিরো সাহেব, কোথায় হারালেন আপনি? এতবার ডাকছি, কিছুই শুনছেন না? তুষার চমকে উঠে বলল, কিছু বলছো? জি বলছি। কি ভাবছিলেন? কতবার করে ডাকলাম? আমি তো ভেবেছি আপনি হয়তো অন্য কোনো জগতেই হারিয়ে গিয়েছেন। হ্যাঁ, হারিয়েছিলাম তো আমার পরীর জগতে। কি? এই পরীটা আবার কি? সময় হলেই জানতে পারবে। তুমি রেডি তো? তিশা হয়তো নিচে অপেক্ষা করছে। হ্যাঁ, আমি রেডি, চলুন। ইভা আগে বেরিয়ে যেতে নিলেই তুষার নরম স্বরে পিছন থেকে ডাকলো, ইভা। ইভা চমকে উঠল। এই প্রথম তুষারের মুখে নিজের নাম শুনে। ইভা তুষারের দিকে ঘুরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। তুষার মৃদু হেসে বলল, আমার একটা আবদার ছিল, রাখবে? কি আবদার বলুন? তোমার হিজাবটা খুলে চুলগুলো ছেড়ে দাও, ঠিক আগে যেমনটা চুল ছেড়ে থাকতে। আগে চুল ছেড়ে থাকতাম? আপনি কিভাবে জানলেন? আমি তো এমনি বলেছি, হয়তো বা থাকতে, তাই বললাম। প্লিজ আজকের মতো চুলটা ছেড়ে দাও, কাল থেকে রেগুলার হিজাব পরবে। ইভা কথা বাড়ালো না। ওর খুব ইচ্ছে করছে তুষারের আবদারটা রাখতে। শুধু তো চুলগুলোই ছেড়ে দিতে বলেছে, এটা তো কোনো কঠিন কিছু নয়। ইভা বিয়ের আগে মাঝে মাঝে হিজাব পরতো শখ করে। বিয়ের পরে নতুন মানুষ, নতুন জায়গা, এখানে তো নিজের মতো চলা যাবে না। তাছাড়া তিশা এ বাড়ির মেয়ে হয়ে হিজাব ছাড়া বের হয় না। ইভা বাড়ির বউ হয়ে হিজাব ছাড়া বের হবে, এটা ভালো দেখায় না। তাই ইভা হিজাব পরতে শুরু করেছে। ইভা হিজাব খুলে বাঁধা চুলগুলো ছেড়ে দিতেই তার অবাধ্য চুলগুলো পিঠে কোমরে ছড়িয়ে পড়ল। তুষার মুগ্ধ হয়ে চেয়ে আছে সেই চুলের দিকে। ইভা তুষারের সামনে আসতেই তুষার মুচকি হেসে বলল, চুল ছেড়ে দেওয়াতে তোমাকে অনেক সুন্দর লাগছে। ইভা একটু লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল, কেন? হিজাব পরে কি খারাপ দেখায় আমাকে? উফ, একটু খারাপ দেখায় না। হিজাব পরা অবস্থায় তোমাকে পবিত্র লাগে দেখতে। তুমি কাল থেকে আবারও হিজাব পরেই বের হবে। তুষার, ইভা, তিশা একসাথেই ভার্সিটিতে যাচ্ছে। তিশা না থাকলে তুষার ইভাকে নিয়ে বাইকেই যেত। তিনজন তো যাওয়া যাবে না, তাই নিজেদের গাড়িতেই যাচ্ছে। তিশা ড্রাইভারের পাশের সিটে বসেছে, ইভা আর তিশা পিছনে। তিশাও আজ হিজাব খুলে চুল ছেড়ে দিয়েছে। তিশাকেও খুব সুন্দর লাগছে চুল ছেড়ে। ওর চুলগুলো একদম সিল্কি, তবে বেশি বড় নয়। তুষার একটু পরপর ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে তার পরীকে দেখছে। বাতাসে ইভার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, সামনে কাটা চুলগুলো চোখে মুখে আঁচড়ে পড়ছে। ইভা বিরক্তির সাথে চোখ মুখের উপর থেকে চুল সরিয়ে নিচ্ছে। তুষারের খুব হাসি পাচ্ছিল এবার বিরক্তিমাখা মুখটা দেখে। ওর খুব ইচ্ছে করছিল নিজের হাতেই তার পরীর এলোমেলো অবাধ্য চুলগুলো কানের পিছনে গুজে দিতে। ইউনিভার্সিটির সামনে নেমে তিশা, ইভা আর তুষার ভিতরে ঢুকলো। একটু সামনে এগোতেই অমিত দৌড়ে এসে ওদের সামনে দাঁড়ালো। তুষার হেসে বলল, কি রে, এভাবে দৌড়ে এলি কেন? আমার তো উড়ে আসতে মন চাইছিল, তোদের দেখে ডিপার্টমেন্টের 2 তলা থেকে উড়ে এলাম। অমিত আর চোখে তিশার দিকে তাকিয়ে কথাগুলো বলে হাঁপাচ্ছে। তুষার বলল, আমাদের কি আগে কখনো দেখিসনি যে 2 তলা থেকে তোর উড়ে আসতে মন চাইলো? দেখেছি রে দোস্ত, তবে এমন রূপে আগে কখনো দেখিনি। আমার যে হার্টবিট সেকেন্ডে সেকেন্ডে কেঁপে উঠছে। তুষার অমিতের কথা বুঝতে না পেরে বলল, তোর মাথা হয়তো ঠিক নেই, কি বলছিস এসব? তোর মুখে তো আগে এ ধরনের কথা শুনিনি কখনো। তিশা অমিতের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, ভাইয়া তুই তোর মাথা খারাপ বন্ধুকে সামলা, আমি গেলাম। অমিত তিশার দিকে তাকিয়ে বলল, আমার মাথা ঠিক আছে, হৃদয়টা ঠিক নেই, বুঝেছো? এই হৃদয়টা কোনো এক রমণীকে দেখে থমকে গেছে। ইভা কিছুই বলছে না, নীরব দর্শক হয়ে ওদেরকে দেখছে। অমিতের চোখ ইভার দিকে পড়তেই তিশাকে বলল, এটা কি তোমার নিউ ফ্রেন্ড? কেন, ভালো লেগেছে? প্রপোজ করবেন? তুষার, ইভা দুজনেই তিশার দিকে তাকালো। অমিত মুচকি হেসে বলল, আমার ভালো লাগাটা অন্য কেউ, অনেক আগে থেকেই তাকে ভালো লাগে, মেবি ভালোবাসি তাকে। আর আজ তো তাকে দেখে আরো ভালো লেগে গেছে। সো আমি ডানে বামে না তাকিয়ে সামনের দিকে শুধু তাকাতে চাই। তুষার একটু হলেও ভেবে নিয়েছিল অমিত হয়তো ইভাকে দেখে এসব বলছে, কিন্তু এখন অমিতের কথা শুনে তুষার স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল,
অমিত, তোর পাগলামোগুলো পরে দেখবো, এখন থাক। তিশা, তুই তোর ক্লাসে চলে যা, আমি ইভাকে ওর ডিপার্টমেন্ট দেখিয়ে দেব। ইভা তিশার হাত ধরে বলল। না, আপুও যাবে আমার সাথে। তুষার বুঝতে পারছে ইভা কিছুটা নার্ভাস লাগছে। নতুন ভার্সিটি, নতুন পরিবেশ, একটু তো নার্ভাস লাগবেই। তুষার ইভাকে বলল। ইভা, তিশা তো ইংলিশ ডিপার্টমেন্টে ওই সামনের বিল্ডিংটা 2 তলায় ওর ক্লাস হয়, আর তোমার ডিপার্টমেন্টটা আরও ভেতরে, ওর ওদিকে যেতে হবে না, আমি তোমাকে দেখিয়ে দিব। তুষার ইভাকে নিয়ে পদার্থ ডিপার্টমেন্টের সামনে এলো, সাথে অমিত এসেছে। তুষার বলল। 3 তলায় পদার্থ ডিপার্টমেন্টে যেতে পারবে তো, নাকি দিয়ে আসতে হবে? আমি বাচ্চা নাকি যে হাত ধরে ক্লাসে দিয়ে আসবে? আমি একাই যেতে পারবো। আচ্ছা শোনো, আমি ক্যাম্পাসে আছি, ক্লাস শেষ হলে ফোন দেবে আমাকে। আর শোনো, একদম নার্ভাস হবে না, কেমন? ইভা মুচকি হেসে বলল। আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আসছি। ইভা চলে যেতেই অমিত সন্দেহের দৃষ্টিতে বলল। কাহিনী কি রে? কে এই মেয়েটি? আমি তো সেটাই জানতে চাই, তোর কাহিনী কি? কাকে দেখে তোর হার্টবিট সেকেন্ডে সেকেন্ডে কাঁপছিল? তুষার, আমার কথা ছাড়, আগে বল মেয়েটিকে। তুই এত কেয়ার করছিলি কেন ওকে? আমি তো ভেবেছিলাম তিশার বান্ধবী হয়তো, পরে তো দেখলাম মেয়েটি ওকে আপু বলল। বল না কেউ। বলবো, শুনে কোনো রকম রিয়েক্ট করবি না তো? আরে বল তো আগে। ওর নাম ইভা, ও সেই অচেনা পরী, ওই যে ক্যাফেতে যে মেয়েকে দেখে আমি তার চোখের শহরে হারিয়ে গিয়েছিলাম, এটাই আমার সেই পরী। ও, এই তাহলে তোর সেই পরী। তোর চয়েস আছে বলতে হবে। যাক, ভালো হয়েছে, এত খুঁজে অবশেষে ওকে পেয়েছিস তুই। বাট এটা তো খারাপ কিছু নয়। তুই রিয়েক্ট করার কথা কেন বললি? এর পরের কথাটা শুনলে চমকাবি তুই। যাই হোক, কোনো রিয়াক্ট করিস না প্লিজ। আসলে তোদের কাউকে বলা হয়নি আমি গত সপ্তাহে বিয়ে করেছি, আর এই পরীটাই আমার বউ। অমিত চোখ বড় বড় করে তুষারের দিকে তাকিয়ে আছে। তুষার বলল। এ নিয়ে কথা বাড়াস না দোস্ত, সবকিছুই খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আমি তোকে সবটা বলছি। তুষার অমিতকে সবটা খুলে বলল। অমিত সব শুনে বলল। বুঝলাম, কিন্তু তুষার, তুই ইভাকে এতটা ছোট করে না দেখলেও পারতি। মেয়েটির মধ্যে একটা ইনোসেন্ট ভাব আছে, তা ওর কথা শুনেই বোঝা যায়। তাছাড়া তুই বললি ওর মা বাবাও ছোট থাকতেই মারা গিয়েছে, তারপর থেকেই মামার কাছে বড় হয়েছে। মা বাবা ছাড়া একটা মেয়ে হয়ে এত বড় হয়েছে, কতটা কষ্ট করতে হয়েছে ভাবতে পারছিস? আর তুই ওকে ওর যোগ্যতা নিয়ে কথা বলেছিস, কাজটা না করলেও পারতি। আই নো অমিত, আমার ভুল হয়েছে, আমি তো ওর সম্পর্কে কিছু না জেনে ওসব বলেছি। আমি আমার ভুলটা শুধরে নিতে চাই, আমি এবার কাছে ক্ষমা চাইব। ইভা ক্লাসে এসে নীলা নামের একটা মেয়ের সাথে পরিচিত হয়েছে। পাশাপাশি বসেছিল দুজন ক্লাসে। নীলা খুব মিশুক টাইপের মেয়ে, মাত্র 2 ঘন্টায় ইভার সাথে মিশে গিয়েছে। ইভারও মেয়েটিকে খারাপ বলে মনে হলো না। ওরা ক্লাস শেষ করে একসাথেই কথা বলতে বলতে নিচে এলো। নিচে এসে দেখলো তুষার ওদের দিকেই আসছে। তিশা ইভার সামনে এসে বলল। ভাবি, প্রথম দিন ক্লাস করতে কেমন লাগলো? ভালো লেগেছে আপু, তবে প্রথম দিন তো, তাই একটু বোরিং লাগছিল। নীলা তিশার দিকে তাকিয়ে বলল। তিশা আপু, ইভাকে তুমি ভাবি বলছো কেন? আমার ভাইয়ার বউ, তাই ভাবি বলেছি। ও মা, তুষার ভাইয়া বিয়ে করেছে? কই, ভাইয়া তো কিছুই বললো না আমাদের। বিয়ের ব্যাপারটা কাউকে জানানো হয়নি। আচ্ছা নীলা, আগে বলো আমার ভাবিকে কেমন লাগছে? খুব ভালো লেগেছে আপু। ইভা তিশাকে বলল। আপু, তোমরা দুজন দুজনকে চেনো? হ্যাঁ, সকালে ক্যাম্পাসে আসার পর যে ছেলেটি আমাদের সামনে এসে পাগলামো করলো, ওনার নাম অমিত, ভাইয়ার ফ্রেন্ড উনি। আর নীলা অমিত ভাইয়ার বোন। নীলা তিশার দিকে এগিয়ে গিয়ে বলল। তিশা আপু ভাইয়া কি পাগলামো করছে? বাসায় গিয়ে তোমার ভাইয়ার থেকেই শুনে নিও। ইভার ফোন বেজে উঠলে ব্যাগ থেকে ফোন বের করে দেখলো তুষার কল দিয়েছে। ইভা রিসিভ করলো। হ্যালো। ক্লাস শেষ হয়নি এখনো? হয়েছে, একটু আগেই। ও আচ্ছা, শোনো, আমি ক্যাম্পাস থেকে বেরিয়ে এসেছি, তুমি তিশার সঙ্গে বাড়িতে চলে যেও। তিশাকে আমি বলে দিয়েছি। আপু আমার পাশেই আছে। ইভা ফোন কাটতেই তিশাকে বলল। কি ভাবি, আমার কথাগুলো একটু হলেও মিলে যাচ্ছে তো? দেখেছো ভাইয়া কত কেয়ার করে তোমার। ইভা কিছু বলল না। নীলা হেসে বলল। ভালোবাসা থাকলে আসবেই। আচ্ছা আপু, তুমি তো আমাদের 1 ইয়ার ওপরে বয়সেও বড়, তাহলে ইভা আপুকে ভাবি রাখছো কেন? তাতে কি, আমার বড় ভাইয়ের বউকে নাম ধরে ডাকলে কেমন দেখায় না?
আর এমন একটা মেয়েকে ভাবি ডাকতেই ভালো লাগে। হুম, আমার হবু ভাবিটাও কিন্তু অনেক কিউট, আর আজ তাকে অন্য লুকে আরো বেশি কিউট লাগছে। হয়তো তাকে দেখেই আমার ভাইয়া আজ পাগড়ামো করেছে। নীলা তোমার হবু ভাবে মানে? অমিত ভাইয়া কাউকে ভালোবাসে? আমি যতটা জানি ভাইয়া তাকে অনেক 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 পছন্দ করতো, হয়তো ভালোবেসেও ফেলেছে। তুষার আজও তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে। আজ এ নিয়ে তুষারের মা কিছুই বলেনি। গত এক সপ্তাহে তুষার রাত 1টার এর আগেই বাড়িতে ফিরেছে। ছেলের এমন পরিবর্তন দেখে আলী আহমেদ মনে মনে খুব খুশি হয়েছেন। ইভা বাড়িতে এতদিন শাড়ি পরেছে, শাড়ি পরে চলতে অসুবিধা হয়, তাই তুষারের মা ওকে ড্রেস পরতে বলেছে। ইভা খুবই নর্মালভাবে থাকতেই পছন্দ করে, তাই সালোয়ার কামিজ, চুড়িদার এসব পরতেই কমফোর্টেবল ফিল করে। ইভা আজ নীল রঙের সালোয়ার কামিজ পরেছে। রুমের লাইট অন করে জানালার ধারে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে নীলা। তুষারের মা বোনের সাথে সারা দিন থেকে ভালো সময় কাটলেও এই রাতটা যেন কাটতেই চায় না। তুষারের বলা প্রথম রাতের কথাগুলো মনে পড়লেই ওর বুকের ভিতরে তীরের মতো আঘাত করে। কিন্তু ইভা তুষারকে এখনও বুঝতে পারছে না তুষার ঠিক কী চাইছে। রুমে লাইটের আলো না থাকলেও বাইরের আবছা আলোতেই ইভা মুখটা খুব মায়াবী লাগছে। ওর পরনে থাকা নীল ড্রেসটা যেন ওকে এই অন্ধকারের সৌন্দর্যটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। তুষার রুমে ঢুকে অন্ধকার দেখে ইভাকে ডাকলো। কোনো সাড়া না পেয়ে তুষার আর একটু সামনে এগিয়ে আবছা আলোতে দেখতে পেল ইভা জানালার ধারে দাঁড়িয়ে আছে। তুষার কোনো কথা না বলেই ইভার পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর নরম স্বরে ইভার হাত ধরে ডাকলো, কিন্তু তাতেও ওর কোনো সাড়া পেল না। ইভা সেই একইভাবে সামনে দৃষ্টি রেখে দাঁড়িয়ে আছে। তুষার ইভার কাঁধে হাত দিতে গিয়েও নামিয়ে নিল। একটু পর আবারও আস্তে আস্তে হাত উঠিয়ে আলতো করে ইভার কাঁধে রেখে বলল, ইভা কি হয়েছে, কিছু বোঝো না কেন? ইভা কেঁপে উঠল। তুষারের হাতে ছোঁয়াই তুষার দ্রুত হাত সরিয়ে নিল। সরি, আসলে আমি ডাকছিলাম, তুমি সাড়া দিচ্ছিলে না, তাই তোমার কাঁধে। ইভার গলাটা কাঁপছিল কথা বলার সময়। ও এখনও তুষার থেকে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। তুষার ইভার কথার কোনো উত্তর না দিয়ে রুমে লাইট জ্বালিয়ে দিল। ইভার সামনে গিয়ে বলল, ইভা মাথা তুলে তাকাও আমার দিকে। কি হলো, তাকাও বলছি। ইভা তুষারের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। তুষার আচমকা ইভার গালে নিজের হাত রেখে বলল, কি হয়েছে, তোমার চোখে পানি কেন? ইভা কিছু বলবে কি, ও তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে তুষারের দিকে। তুষার ওর গালে এভাবে হাত রেখেছে সেটা হয়তো মানতেই পারছে না। তুষার রেগে বলল, কি হলো, আমি কিছু জিজ্ঞেস করেছি, শোনোনি তুমি? কি হয়েছে, কাঁদছো কেন? ইভা খানিকটা কেঁপে উঠে অভিমানী কণ্ঠে বলল, কিছু হয়নি, আর আমার চোখের পানিও কাউকে দেখতে হবে না। ইভা সোফায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। তুষারও আর কিছু বলল না। একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল। ইভা রাতে খাবে না বলেছে, তাই তুষার ওর মাকে বলেছে খাবার রুমে পাঠিয়ে দিতে। তুষার ইভাকে অনেকবার বলেও খাওয়াতে পারেনি। তুষারও না খেয়ে রেখে দিল। ইভা সোফায় শুয়েছে। তুষার বেডে শুতে বলেছে, ইভা সেটাও শোনেনি। এমনকি তুষারের সাথে কোনো কথাও বলছে না। তুষার আর কিছু না বলে রেগে গিয়ে শুয়ে পড়ল। রোজকার মতো আজ সকালেও ইভা কোরআন পড়ার শব্দ শুনে তুষারের ঘুম ভেঙে গেল। এটা যেন ওর অভ্যেসে পরিণত হয়েছে। রোজ সকালে ইভার কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা। সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করতে বসেছে। তুষারের বাবা প্রিয়ন্তীকে বলল, বৌমা, এক সপ্তাহের বেশি হলো তুমি এ বাড়িতে বউ হয়ে এসেছো। তোমার মামা কাল অফিসে বলছিল তোমাকে আর তুষারকে ওই বাড়িতে গিয়ে ঘুরে আসতে। আজ তো তোমার ভার্সিটি অফ, যাও ঘুরে এসো। হ্যাঁ। ইভা মাথা নিচু করে রইল, কিছুই বলল না। কী বা বলবে? তুষার হয়তো যেতে চাইবে না ওর সাথে। একা যাওয়াটা তো ভালো দেখায় না। আর যদি একা যায় তাহলে মামি কথা শোনাবে। তুষারের মা প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বলল, ইভা, কিছু বলছিস না কেন? মন খারাপ তোর? আকাশ কিছু বলেছে? তুষার এতক্ষণ চুপ করেই খাচ্ছিল। ওর মায়ের কথা শুনে ইভার দিকে তাকালো। না মা, উনি কিছু বলেনি। আসলে আমি যেতে চাইছি না ও বাড়িতে। একা গেলে মামি আমাকে কথা শোনাবে, সাথে মামাকেও। আমি চাই না মামা আমার জন্য কখনো ছোট হোক।
তুই কেন এ কথা বলছিস? আমি বুঝতে পারছি, কিন্তু তুই একা কেন যাবি? তুষারও যাবে তোর সঙ্গে। কিরে তুষার, ইভাকে নিয়ে ওর মামা বাড়িতে যেতে কোনো প্রবলেম আছে তোর? তুষার মৃদু হেসে বলল। না, আমার কোনো প্রবলেম নেই, আমি তো ফ্রি আছি আজ। ইভা আশ্চর্য হয়ে তাকালো তুষারের দিকে। তুষার ওর সঙ্গে যেতে রাজি হবে এটা কল্পনাও করেনি। তুষার বলে উঠল। আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? নাকি আমাকে তোমার সঙ্গে তোমার মামা বাড়িতে নিতে চাইছো না? তুষার, কি বলছিস তুই? ইভা তোকে নিতে চাইবে না কেন? মা, আমি এমনি এমনি বলছি না। দেখো ইভা কিভাবে তাকিয়ে আছে আমার দিকে। ইভা আর তুষার একটু আগেই মামা বাড়িতে এসেছে। ইভা মামা তো খুব খুশি হয়েছেন ওদেরকে দেখে। ইভার মামিও হাসি মুখেই কথা বলছে, কিন্তু ইভা ঠিকই বুঝতে পারছে তুষারকে দেখেই সে কিছু বলছে না, তবে মনে মনে ঠিকই রাগে ফুঁসছে। দুপুরের খাবার খেয়ে তুষার ইভাকে রুমে গিয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর দরজা ঠেলে কেউ রুমে ঢোকার শব্দ পেয়ে তুষার সেদিকে তাকালো। 5 থেকে 5.5 বছরের একটা বাচ্চা মেয়ে তুষারের সামনে এসে কোমরে হাত রেখে চোখ দুটো ছোট ছোট করে বলল। তুমি আমার আপনিকে কেন নিয়ে গিয়েছো? তুষার উঠে মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসে মেয়েটির গালে এক হাত রেখে আদুরে গলায় বলল। তোমার নাম কি, আর কে তোমার আপনি? মেয়েটি তুষারের হাত গাল থেকে সরিয়ে বলল। আমার মুখে হাত দিবে না। তুমি আপনিকে নিয়ে গেছো। তুই খুব পচা লোক। আপনি আমাকে রোজ চকলেট এনে দিত, কত আদর করতো। এখন আমাকে কেউ চকলেট দেয় না, আদরও করে না। জান্নাতুল, এখানে সে কি আমার উপরে অভিমান করেছে? আমি তো তার জন্য অনেকগুলো চকলেট এনেছি, আর ভাবছি এতগুলো আদর দিব তাকে। দরজায় দাঁড়িয়ে ইভা হাসি মুখে কথাগুলো বলে এগিয়ে এলো। মেয়েটির মুখে হাসি ফুটে উঠল। ইভার সামনে গিয়ে ইশারায় বলল নিচু হতে। ইভা নিচু হতেই মেয়েটি ওর গলা জড়িয়ে 2 গালে চুমু দিয়ে বলল। আপনি, আমি তোমাকে অনেক মিস করেছি। তুমি কেন চলে গিয়েছিলে? তোমাকে এই পচা লোকটা নিয়ে গেছিল, তাই না? আমি জানি তো আমার বোনটা আমাকে অনেক মিস করেছে, তাই তো দেখা করতে চলে এসেছি। আর ওনাকে পচা লোক বলছো কেন? উনি খুব ভালো। উনি তোমার ভাইয়া হন। ভাইয়াকে সালাম দিয়েছো? না, দেয়নি। আলিফ ভাইয়া বলেছে উনি নাকি তোমাকে নিয়ে গিয়েছিল, তাই আমি রাগ করেছি এই ভাইয়াটার উপরে। ও তাই? কিন্তু আমি তো চলে এসেছি। তোমাকে না বলেছি সবাইকে সালাম দিতে হয়? যাও ভাইয়াকে সালাম দিয়ে আসো। জান্নাতুল তুষার দিকে ঘুরে বসলো। আসসালামু আলাইকুম ভাইয়া। তুষার ওদের কথা শুনে বুঝতে পারছে এটা ইভার বোন হয়। ইভা যে ওকে খুব ভালোবাসে তা ওদের কথা শুনেই বোঝা যাচ্ছে। তুষার মুচকি হেসে বলল। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন বুঝতে পারছি তুমি কেন রেগে আছো আমার ওপর। ওইটাই তোমার আপনি, তাই তো? কিন্তু তোমার আপনি তো চলে এসেছে, এখনো রেগে আছো আমার উপরে? না, আমি আর রেগে নেই। আপনি তো বললো তুমি খুব ভালো। জানো তো, আপনি বলেছে যারা ভালো তাদের উপর রাগ করতে নেই। ও আচ্ছা তাই? তোমার নামটা কি বললে না তো? আমার নাম জান্নাতুল। তুষার জান্নাতুলকে তুলে পেটে বসিয়ে বলল। আরে ছোট্ট শালিকা তো অনেক কিউট, নামটাও খুব সুন্দর। চকলেট পছন্দ করো খুব? খুব। আচ্ছা এখন থেকে তোমার আপনি নয়, আমি তোমাকে চকলেট এনে দিব, কেমন? ইভা অনেকগুলো চকলেট এনে জান্নাতুলকে দিয়ে বলল। আমার বোন, আমি কেন চকলেট দিব না? আপনাকে তো কেউ দিতে বলেনি। আমার শালিকা আমি দেব, কারো কথা শুনে দিতে হবে এমন তো কোনো কথা নেই। আমাকে বউ বলে মানেন আপনি যে ওকে শালিকা বলছেন? ইভা নীরব দৃষ্টিতে তুষারের দিকে তাকিয়ে আছে। তুষার কি বলবে বুঝতে পারছে না। ইভাও তুষার আর কিছু বলল না। তুষারের উত্তরের অপেক্ষা না করেই ইভা জান্নাতুলের দিকে তাকিয়ে বলল। জান্নাতুল, আলিফ কই? ওই বাড়িতে নেই? আচ্ছা তো ভাইয়া, গেম খেলছে। জানো আপনি, তুমি চলে যাওয়ার পরে ভাই আমাকে আর গেম খেলতে দেয় না। আচ্ছা আমি ওকে বকে দেবো। চলো আমরা কার্টুন দেখবো এখন। ইভা জান্নাতুলকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তুষার ওদের যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলল। আমার পরি অনেক অভিমান হয়েছে, আর দেরি করা যাবে না। ওর মনের সব সংশয় দূর করে অভিমান ভাঙাতেই হবে। তুষার ইভা আজ মামা বাড়িতেই থাকবে। যদিও তুষার বলেছিল আজই চলে যাবে, কিন্তু মামা বারবার থেকে যেতে বলেছে, তাই আজকে যাবে না। তাছাড়া ইভাও এ বাড়িতে এসে মামাতো ভাই আলিফ আর বোন জান্নাতুলকে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছে। মন খুলে হাসছে। ইভা যে হাসির একটু ঝিলিক তুষারের মনকে আরও দমিয়ে দিচ্ছে।
তুষারের মন যে এই হাসিতেই বাধা পড়ে গেছে, তাই তুষার চাইছে না এবার এমন মন কাড়া হাসিটা কেড়ে নিতে। জান্নাতুল তুষারের সাথে একদম মিশে গিয়েছে। তুষারও হাসি দুষ্টুমিতে মেতে উঠেছে জান্নাতুলের সাথে। ইভা তুষারকে আগে এভাবে হাসতে দেখেনি। ওকে এভাবে হাসতে দেখে মনে মনে বলতে লাগলো, উনি হাসতেও পারে? কই, এই কদিনে তো এভাবে কখনো হাসি দেখিনি ওনাকে। কত সুন্দর ওনার হাসি, মন চাইছে এখন বলি, তুষার আপনি সবসময় এভাবে হাসলে আপনাকে দেখতে খুব ভালো লাগে। ধ্যাত, কি ভাবছি আমি? আমার তো ওনার ওপর বিন্দুমাত্র অধিকার দেখানোর ক্ষমতা নেই। উনি সেই পথ তো নিজেই বন্ধ করে দিয়েছে। কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, উনি কেন এত কেয়ার করে আমার, আর আজ নিজে থেকেই আমার সাথে আসতে রাজি হয়ে গেল কেন? হয়তো সবটাই তার বাবা মায়ের মন রাখার জন্য করছেন। রাত 11টার দিকে তুষার রুমে এসে বেডে হেলান দিয়ে বসে উপরের দিকে তাকিয়ে কিছু ভাবছে। একটু পর ইভা রুমে এলো, তুষারের দিকে তাকিয়ে বলল, আপনার নিশ্চয়ই এসি ছাড়া প্রবলেম হচ্ছে, তাই না? আবার এই রুমে ওয়াশরুমও নেই, প্রবলেম হওয়ারই কথা। আপনি মামার কথা রাখতে না থাকলেও পারতেন, আমিও তো ফিরে যেতে চেয়েছিলাম। ইভা, তুমি কি জানো তুমি বড্ড বেশি কথা বলে ফেলছো। আমি কি একবারও বলেছি আমার এখানে কোনো কিছুতে প্রবলেম হচ্ছে? বলতে হবে কেন? আমি তো বুঝতে পারি এত বড় ঘরের ছেলে এমন একটা বাড়িতে মানিয়ে নেওয়াটা খুব কষ্টকর। যেমন দেখুন, আমি এই পরিবেশে বড় হয়েছি, তাই আমার আপনাদের বাড়িতে মানিয়ে নিতে প্রবলেম হচ্ছিল। এসির হাওয়াটাও আমার সহ্য হয় না, এই ফ্যানের বাতাসটাই ভালো লাগে আমার কাছে। তুষার আর কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। ইভা বেড থেকে বালিশ নিতে গেলে তুষার বলল, বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? রুমে তো সোফা নেই, বেডে শুয়ে পড়ো। সোফা নেই তো কি হয়েছে, মেঝে তো আছে, মেঝেতেই শুয়ে পড়বো। এবার কথা বাড়িও না, চুপচাপ বেডে শুয়ে পড়ো, আমার কোনো প্রবলেম হবে না। আর যদি আমার কথা না শোনো, আমি রুম থেকে বেরিয়ে যাব, তখন তোমার মামিকে কি বলবে তুমি? না না, বেরোতে হবে না, আমি বেরিয়ে শুয়ে পড়ছি। তুষার বাঁকা হেসে শুয়ে পড়ল। ইভা মাঝে একটা কোলবালিশ রেখে মনে মনে তুষারকে বকতে বকতে বেডের এক কোণায় শুয়ে পড়ল। এত কর্নারে শুয়েছে কেন? পড়ে যাবে তো। পড়লে পড়বো, তাতে আপনার কি, আপনি ঘুমান। আমার অনেক কিছু। ইভা ঘুরে তাকিয়ে বলল, অনেক কিছু মানে? কিছু না, তুমি এদিকে চেপেছ, মাঝে তো বর্ডার দিয়ে দিয়েছো। আমি ওদিকে যাব না, ভয় নেই। আর শোনো, মনে মনে না বকে জোরে বকবে এরপর থেকে, আমি কিছু মনে করব না। ইভা অবাক হয়ে ভাবছে, আমি মনে মনে ওনাকে বকছি কি করে বুঝলো? জিরো সাহেবটা মন পড়তেও জানে নাকি? কিছুক্ষণ চুপ থাকার পর তুষার বলে উঠল, ঘুমিয়ে পড়েছ? না, কেন? কিছু কথা বলা ছিল। বলুন। ইভা, আমাকে ক্ষমা করা যায় না? আমি জানি আমি ভুল করেছি তোমাকে ছোট করে। আমার সেদিন তোমাকে ওসব বলা উচিত হয়নি। আমি তোমাকে বউ বলে মেনে নিয়েছি, তুমি সব কথা ভুলে যাও প্লিজ। ইভার চোখে পানি জমে গিয়েছে। তুষার ওকে বউ বলে মেনে নিয়েছে শুনে বুকের ভিতরটা ধুকপুক করছে। মনে মনে খুশি হলেও অভিমানে সেই খুশিটা চাপা পড়ে গেল। নিজেকে স্বাভাবিক করে বলল, মিস্টার তুষার আহমেদ, আপনি কেন ক্ষমা চেয়ে নিজেকে ছোট করছেন আমার মতো একটা মেয়ের কাছে? আপনি হয়তো জানেন না, চাইলেই সব কিছু ভুলে যাওয়া যায় না। আজ আমার জায়গায় যদি আপনি থাকতেন, কি করতেন আপনি? কি হলো, চুপ করে আছেন কেন? কি বলবেন খুঁজে পাচ্ছেন না? থাক, আর কিছু বলতে হবে না, ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালেই তুষার ইভাকে নিয়ে বাড়িতে চলে আসে। ইভা সব সময় তুষারের থেকে দূরে দূরে থাকা, প্রয়োজনের বাইরে একটা কথাও বলে না। ইভা চায় তুষারের আশেপাশে থাকতে, মন খুলে কথা বলতে, কিন্তু পারে না, কোথাও একটা বাধা পড়ে যায়। ইভা আর তুষারের মা ড্রয়িং রুমে বসে গল্প করছিল। এমন সময় তুষার এলো বাড়িতে। ওর সাথে অল্প বয়সী দুইটা ছেলে এসেছে। ছেলেদের একজনের হাতে বড় বক্সের মতো কিছু একটা, অন্যজনের হাতে একটা ব্যাগ। তুষারের মা উঠে দাঁড়িয়ে বলল, তুষার, ওরা কারা? আর হাতে এগুলো কি? মা, আমার রুমে একটু কাজ করাতে হবে, তাই ওদের এনেছি। এই, তোমরা এসো আমার সঙ্গে। তুষারের মা ইভাকে জিজ্ঞেস করলো। ইভা রুমে এসে অবাক হয়ে গেল। কই না তো, সবই তো ঠিক আছে। ইভা, তোদের রুমের কিছু নষ্ট হয়েছে কি? সব ঠিক থাকলে কি কাজ করাবে? ছেলেটার মাথায় কখন যে কি চাপে কে জানে। যা রুমে গিয়ে দেখ কি কাজ করাচ্ছে রুমে। মা, যাচ্ছি।
আজ থেকে এই রুমে এসি চলবে না, ফ্যান চলবে। এসব কি করেছেন? এসি থাকতে ফ্যান কেন? কিন্তু কেন? আমার বউয়ের নাকি এসি হাওয়ায় ভালো লাগে না, তার ফ্যানের হাওয়াটাই পছন্দ, তাই তার জন্য সামান্য এই আয়োজন। আপনার কি হয়েছে বলুন তো? প্রথমে তো বউ বলে মেনেই নেননি, আর এখন বউয়ের জন্য এত দরদ আসছে কোথা থেকে? এই কি করছো কি? বাইরের লোকের সামনে আসতে বলো। কি যেন বললে? দরদ কোথা থেকে আসে জানতে চাও? বলুন। তুষার ইভার পাশে এসে আস্তে করে বলল। ইভা তুষারের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল। তুষার বুকের বাঁ পাশে হাত রেখে ইভার কানের কাছে মুখ এনে বলল। তুষারের প্রতিটি নিঃশ্বাস পড়ছিল ইভার ঘাড়ে, মুখে। ওর বলা কথাগুলো যেন বিশ্বাস করতে পারছে না ইভা। কেবলই মনে হচ্ছে হয়তো সবটা স্বপ্ন, কিন্তু না, এ তো স্বপ্ন নয়, বাস্তব। তুষার এখনো পাশেই দাঁড়িয়ে আছে, তার মায়াপুরীর দিকে তাকিয়ে। ইভা সেখানে আর এক মুহূর্তও দাঁড়ালো না, বেরিয়ে গেল রুম থেকে। ইভা তিশার রুমে গিয়ে দরজা আটকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখ থেকে অঝরে পানি পড়ছে। ও চায় না এ কান্না কাউকে দেখাতে। ছোটবেলা থেকেই মেয়েটা নিজের কষ্টগুলো নিজের মধ্যেই চাপা রাখতে রাখতে নিজেকে কঠিন বানিয়ে ফেলেছে। কষ্ট পেলে ও একাই পাবে, কেন শুধু শুধু অন্যকে নিজের কষ্টে সামিল করবে? তিশা ভার্সিটি গেছে, তাই ইভা ওর রুমেই এসেছে একা থেকে নিজেকে হালকা করতে। ইভা আজ নিজেই বুঝতে পারছে না এই কান্না সুখের নাকি দুঃখের। ওদের বিয়ে হয়েছে বেশ কিছুদিন হয়েছে। ইভার কাছে তুষার ছিল একদমই অচেনা, তবে এখন অনেকটাই চিনেছে তুষারকে। ইভার মনেও আস্তে আস্তে ভালো লাগা সৃষ্টি হয়েছে তুষারের প্রতি, এমনকি ভালোবেসেও ফেলেছে তুষারকে। হ্যাঁ, ইভা তুষারকে ভালোবাসে। ইভা যদিও জানে না এর পরিণতি কি হবে, তারপরেও ভালোবেসেছে। ভালোবাসা তো দোষের কিছু নয়, মনের অজান্তেই ভালোবেসেছে সে তুষারকে। তুষার রোজ রাতে ঘুমিয়ে পড়লে ইভা উঠে তুষারের পাশে বসে একধানে চেয়ে থাকে ওর মুখের দিকে। কখনো কখনো মাথায় হাত বুলিয়ে দেয়। ইভা তুষারের কাছে গেলেই অদ্ভুত এক টান অনুভব করে, কেমন যেন মায়া কাজ করে। হয়তো ওরা স্বামী স্ত্রী, তাই সেই পবিত্র বন্ধনের মায়ায় পড়ে ইভা ভালোবাসে তুষারকে। ইভা রোজ রাতেই তুষারকে দেখে আর নিজে বিড়বিড় করে কথা বলে। তারপর যখন ঘুমোতে যায় তখন তুষারের মুখের দিকে তাকিয়ে বলে, আপনার মায়ার নেশালো শহরে আটকে গেছি, চাইলে আর এই নেশালো শহর থেকে বের হওয়া সম্ভব না মিস্টার তুষার আহমেদ। তুষার আর ইভার বিয়ে হয়েছে 6 মাস হলো। এখনও ওদের সম্পর্ক সেই আগের মতোই আছে, তবে ইভা বুঝে গেছে তুষার তাকে ভালোবাসে। এ কয় মাসে তুষার তার প্রতিটি ব্যবহারে তা বুঝিয়ে দিয়েছে। ইভার মনে কি আছে এটা তুষার এখনও বুঝতে পারেনি। ইভা তা বুঝতেই দেয়নি, নিজেকে সব সময় দূরে রাখার চেষ্টা করে তুষারের থেকে। তুষারের মা বাবা কয়েকদিনের জন্য দেশের বাইরে গিয়েছে। এদিকে তিশা কিছুটা অসুস্থ, তাই ইভা ভার্সিটিতে যায় না, তিশার পাশেই থাকে। দুপুরের দিকে তিশা শুয়ে আছে আর ইভা ওর পাশেই বসে আছে। তিশা বলে উঠল, ভাবি, তোমার আর ভাইয়ের সম্পর্কে কি কোনো পরিবর্তন আনা যায় না? এভাবে আর কতদিন? ভাইয়া সত্যিই তোমাকে খুব ভালোবাসে, তুমি কি বুঝতে পারো না? আপু, আমি বুঝতে পারি তোমার ভাই আমাকে ভালোবাসে। আমিও চাই সম্পর্কটা স্বাভাবিক করতে। অন্য সব মেয়েদের মতো আমিও সংসার গুছিয়েই নিতে চাই। আপু, তোমাকে তো সব কিছুই বলেছি। তোমার ভাইয়া বিয়ের প্রথম 2 দিন কি বলেছে আমাকে, তারপর থেকে হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেল, আমাকে গুরুত্ব দিতে শুরু করলো। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় তোমার ভাইয়া আমাকে করুণা করছে, আমি এতিম বলে। ভাবি, এসব কি বলছো? মানছি ভাইয়ার প্রথমে ভুল ছিল, কিন্তু ভাইয়া এখন সত্যিই তোমাকে ভালোবাসে। আমার ভয় হয় আপু, যদি আবারও তোমার ভাইয়ার মনে হয় আমি তার অযোগ্য, তখন কি হবে? এখন যদিও বেঁচে আছি, কিন্তু যদি এমন কিছু হয় তখন তো আমি মরেই যাব। তিশা শোয়া থেকে উঠে ইভার চোখের কোণের পানি মুছে দিয়ে মুচকি হেসে বলল, ভয়কে জয় করতে শেখো। ভয় পেয়ে যদি নিজেকে পিছিয়ে রাখো তখন তো সব হারাবে। ভাইয়া তোমাকে ওসব বলে সত্যিই ভুল করেছে। আচ্ছা, একটা কথা ভাবো, ভুল তো মানুষেরই হয়, তাই না? সেই ভুলটা ধরে বসে থাকলে তো নিজের ক্ষতি হবে, কিছুর সমাধান হবে না। আর একটা কথা,
ভাইয়া তোমাকে ভুল করেও আর কখনো তার অযোগ্য বলবে না। তার কারণ হলো তুমি তার প্রথম ভালো লাগা এবং ভালোবাসা। ভাইয়া যে তার পরীর মায়াতে বিয়ের আগে থেকে বাধা পড়ে গেছে, আর সেই মায়াতে আটকে থাকতে চায় সারা জীবন। পরি, ওয়েট ওয়েট, আপু তুমি বলছো তোমার ভাইয়া আমাকে ভালোবাসে? তাহলে এই পরিটা কি? এই পরি নামটা তোমার ভাইয়ের মুখে কয়েকবারই শুনেছি। এটা কে আমি জানতে চাইলেই বলতো সময় হলেই বুঝতে পারবে। আবার এটাও বলেছে যেদিন সব অভিমান ভুলে ওনার বউ হয়ে পাশে দাঁড়াবো সেদিন এই পরির ব্যাপারে সব বলবে। দেখ, আমি আরও ভাবলাম এই সিগারেট কথাটা আমি তোমাকে বলবো, কিন্তু তা আর হলো না। তুমি বরং ভাইয়ার থেকেই জেনে নিও পরিটা কে। তার উত্তর আমার থেকে ভাইয়া ভালোভাবে দিতে পারবে। আপু তুমি বলো না প্লিজ। না গো ভাবি, আমি এই বিষয়ে আর একটা কথাও বলবো না। আচ্ছা, একটা কথা বলতে পারি তো? তা হলো এই পরীকে সেটা জেনে তুমি খুশি হবে। আমি জানি তুমিও ভাইয়াকে ভালোবাসো, তাই আর অভিমান নয়, সব ভুল বোঝাবুঝি মিটিয়ে দুজন দুজনের পাশে থাকো। ইভা তিশার বলা কথাগুলো ভেবেই মনে মনে বলতে লাগলো। সন্ধ্যার পরপরই তুষার বাড়িতে ফিরেছে। ইভা তিশা একা আছে, তাই তাড়াতাড়ি চলে এসেছে। তুষার কলিং বেল বাজিয়েই চলেছে, কেউ দরজা খুলছে না। মুহূর্তেই ওর চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তিশা তো অসুস্থ ছিল, আর ইভা ওর পাশে একাই ছিল বাড়িতে। ওদের কোনো প্রবলেম হয়নি তো? তুষারের গলা শুকিয়ে আসছে। পকেট থেকে ফোন বের করে ইভার নাম্বারে কল দিল। উপাস থেকে রিসিভ হলো না। টেনশনে তুষারের হাত কাঁপছে। তিশার নাম্বারে কল দিতে গেলেই দরজা খুলে গেল। সামনে ইভাকে দেখে তুষার নিজেকে আর সামলে রাখতে না পেরে একবার সামনে ফেলেই আচমকা জড়িয়ে ধরল ইভাকে। ইভার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। ফ্রিজড হয়ে একভাবেই দাঁড়িয়ে আছে। ওর সারা শরীরে শীতল হাওয়া বয়ে চলেছে। তুষার এ নিয়ে দুবার ওর শরীরে হাত দিল। সেবার তো শুধু গালেই হাত দিয়েছিল, আর আজ তো জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। তুষার ইভাকে জড়িয়ে ধরে শান্তি অনুভব করছে। ওর প্রাণ পাখিকে মনের খাঁচায় ফিরে পেয়েছে। তুষার ইভাকে জড়িয়ে ধরেই বলতে লাগলো, ইভা, কোথায় ছিলে তুমি? দরজা খুলছিলে না কেন? আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানো তুমি? ফোন দিয়েছি সেটাও ধরছিলে না। আমি সন্ধ্যার পর এসেছি বলে তুমি দরজা খুলছিলে না, তাই না? ঠিক আছে, আমি কাল থেকে যেখানেই থাকি না কেন সন্ধ্যার আগে বাইরে চলে আসবো। আই প্রমিস। কি হলো, তুমি কিছু বলছো না কেন? ইভার কোনো সাড়া না পেয়ে তুষার ওকে ছেড়ে মুখের দিকে তাকালো। ইভার সোজা হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে তুষারের দিকে। এইভাবে কেন তাকিয়ে আছো? জড়িয়ে ধরিয়েছে বলে রাগ করেছো? দেখো, রাগ করলেও কিছু করার নেই। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তুমি একা ছিলে, তাই কোনো প্রবলেম হয়েছে কিনা। তাই তোমাকে দেখে নিজেকে ধরে রাখতে পারিনি। আমি কিন্তু সরি বলবো না, নিজের বউকে তো জড়িয়ে ধরেছি, এসে দোষের কিছু নেই। ইভা তুষারের বলা কথাগুলো শুনে অবাক না হয়ে পারছে না। সামান্য দরজা খুলতে দেরি হয়েছে বলে এত টেনশন। ইভার হাসি পাচ্ছে। এই মুহূর্তে তুষারকে পাগল বলে মনে হচ্ছে ওর কাছে। তুষার যে এমন বিহেভও করতে পারে এটা ইভার ধারণার বাহিরে ছিল। ইভা তুষারের চোখের দিকে তাকিয়ে পড়ল। অনেকগুলো প্রশ্ন তো করে ফেলেছেন, সব আমি গুলিয়ে ফেলেছি। আপনি প্রশ্নগুলো আবার রিপিট করেন, আমি উত্তর দিচ্ছি। তুষার মাথা চুলকে বলল, মজা নিচ্ছ তুমি? আজব তো, মজা নেব কেন? আপনার টেনশন দূর করতে হবে তো নাকি? তুমি এখন আমার সামনে আছো, আর কোনো টেনশন নেই। তিশা কোথায়? ওর জ্বর কমেছে? আপু রুমেই আছে, দুপুর থেকেই জ্বর নেই শরীরে। আপনি যান রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। তুষার মাথা নাড়িয়ে চলে যেতে নিলেই থেমে গেল। চোখ বড় বড় করে ঘুরে বলল। ইভা দরজা লাগিয়ে তুষারের সামনে এসে বলল, বলুন। এভা, তুমি সেই নীল শাড়িটা পরেছো, সেজেছো। কই, গত 6 মাসে তো এইভাবে সাজনি কখনো। আবার আমার সাথে স্বাভাবিকভাবে কথাও বললে, জড়িয়ে ধরলাম, তাও কিছু বললে না। ঢং, এতক্ষণ আমার সামনে থেকে এখন আমার সাজ আর শাড়িগুলো তার চোখে পড়ল। আমার ইচ্ছে হয়েছে তাই চেতেছি। আর আপনার সাথে তো তেমন বেশি কথাও বলিনি আমি। আর রইল জড়িয়ে ধরা, ওটা তো আপনি টেনশনে ছিলেন তাই ধরেছি। বুঝলাম, কিন্তু এই শাড়িটা এটা পরার পেছনে তো একটা অপশন ছিল। তাহলে কি ধরে নেব তোমার অভিমান ভেঙেছে? ইভা মুচকি হেসে বলল, সব কিছু তো বলে দিতে হয় না। কথাটা বলেই ইভা চলে গেল ওখান থেকে। তুষার একদিন ইভাকে এই নীল শাড়িটা দিয়ে বলেছিল
যেদিন তোমার মনে হবে আমাকে একটা সুযোগ দেওয়া দরকার, আমার বলা কথাগুলো ভুলতে পেরে আমাকে তুমি আপন করে নিতে পারবে, সেদিন এই শাড়িটা পরবে তুমি। তুষার ওর যাওয়ার দিকে তাকিয়ে হেসে বলল। তুষার রুমে এসে ইভাকে পেল না। ফ্রেশ হয়ে তিশার রুমে গিয়ে দেখলো ওখানেও নেই। তিশা চোখ বন্ধ করে শুয়ে আছে। তুষার গিয়ে ওর কপালে হাত দিতেই চোখ মেলে তাকালো, উঠে বসে মৃদু স্বরে বলল, ভাইয়া কখন এসেছিস? ইয়েস, আমার পরীরটা মান ভেঙেছে। আজ আমি অনেক অনেক হ্যাপি। কিছুক্ষণ হলে এসেছি, তোরা একা ছিলি বাড়িতে, তাই চলে এলাম। তোর শরীর তো জ্বর নেই, কেমন বোধ করছিস এখন? আমি তো এখন ভালোই আছি, কিন্তু তোর বউই তো আমাকে ভালো থাকতে দিচ্ছেই না। কেন, আমার বউটা কি করেছে? কি করেনি সেটা বল। আমার জ্বর হওয়ার পর থেকে পাশে তো থাকি সব সময়, আর একটু পর পর বলে, আপু শরীর ঠিক লাগছে তো, এখন খারাপ লাগছে আমাকে বলবে, কিন্তু কিছু খাবে বলো, আমি এক্ষুনি নিয়ে আনছি। আমি খেতে না চাইলেও একটু পর পর এটা সেটা এনে খাওয়াচ্ছে। ভাইয়া আমার কি মনে হচ্ছে জানিস, ভাবির এমন আদুরে অত্যাচার আমার এই জ্বর সহ্য করতে পারেইনি, তাই খুব তাড়াতাড়ি পালিয়েছে। দেখতে হবে না বউটা কার? খুব তো বউ বউ করিস, পেয়েছিস কি বউয়ের মান ভাঙতে? পেরেছি মানে, আমি তো ভেবেছিলাম আরো বেশি কাটতে হবে, বাট বউ তো আর তার আগেই মান ভেঙেছে। আজ বাড়িতে আসার পর দারুণ সারপ্রাইজ পেয়েছি আমি। তুষার শব্দ বলল তিশাকে। তিশা অবাক ভঙ্গিতে বলল, কি বলছিস ভাইয়া? তার মানে ভাবি আর অভিমান করিনি তোর উপর? আমি তো ভাবিও নি আমার কথাগুলো এত তাড়াতাড়ি কাজে দেবে। তোর কথা কাজে দেবে মানে? তিশা তুষারের কাছে সবটা বলল, ইভা আর ওর মাঝে কি কি কথা হয়েছে। তানভীর সব শুনে ইভার গাল চেনে বলল, আমার বন্ধু দেখছি আমার থেকে ওপরে, এই জন্যই তো তোকে এতটা ভরসা করি আমি, আর সবটা শেয়ার করি। লাভ ইউ বোনটি। হয়েছে, বোনকে আর পাম না দিয়ে নিজের বউকে পাম দে। আর শোন, তোর পরীর স্টোরিটা বলে দিস। ভাবি হয়তো মনে মনে পরীকে নিয়ে কনফিউশনে আছে। বলবো, বলার সময় এসে গেছে, কিন্তু এবার কোথায় এখন? ভাবি নিচে গিয়েছে ডিনার রেডি করতে, আমি যেতে চাইলাম, বললো চুপচাপ শুয়ে থাকতে, আর যদি ওর কথা না শুনি তাহলে নাকি মাকে ফোন করে বলে দিবে আমি অসুস্থ। ভালোই বলেছে, অসুস্থ শরীর নিয়ে উঠতে হবে না। আচ্ছা তুই থাক, আমি যাই দেখি আমার মায়াপরীটা কি করছে। হ্যাঁ যা, বউ তো আজ থেকে আবার নতুন তাই না, তারপর আবার বাড়ি ফাঁকা, সময়টা ভালোই কাটবে তাই না ভাইয়া? ওই, আমি তোর বড় ভাই হই, ওকে? আর তুই আমাকে এসব বলছিস? তুই আমার ভাইয়া প্লাস বন্ধু, তো বলতেই পারি। আমাদের মতো ভাই বোনের সম্পর্ক খুবই কমই হয়। কথাটা ঠিক বলেছিস। আমার সেই ছোট্ট বোনটা আজ কত বড় হয়ে গিয়েছে। এখন আমাকে আমার এই বন্ধুর জন্য কিছু করতে হবে, তা তা খুব তাড়াতাড়ি করব। আমার বোনের কোনো আশা অপূর্ণ রাখবো না। তুই যেন হাসি খুশিতে থাকিস সেই ব্যবস্থাই করব। তিশা মাথা নিচু করে হাসলো, কিছু বলল না। তুষার ওর মাথায় হাত বুলিয়ে বেরিয়ে গেল। তিশা ওয়াশরুম থেকে ফোনের রিংটোনের শব্দ পেয়ে তাড়াতাড়ি বের হয়ে ফোন রিসিভ করতে নিলেই কেটে গেল। আবারও বেজে উঠলে তখনই রিসিভ করলো। ওপাশ থেকে বলে উঠল, আফিয়া, তুমি ঠিক আছো তো? জ্বর কমেছে? আমি ঠিক আছি, আর হ্যাঁ জ্বরও কমেছে। ফোন ধরছিলে না কেন? কোথায় ছিলে? ওয়াশরুমে ছিলাম। আচ্ছা তুমি দুপুর থেকে কি করছিলে, একবারও কল করলে না যে? ভার্সিটিতে একটু বিজি ছিলাম, আর জানোই তো বিকালে ফ্রেন্ডদের সঙ্গে একটু একটু আড্ডা চলে। এখন বাসায় এসে ফ্রি হয়ে কল দিলাম। আচ্ছা শোনো না, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? বাবা, এত মিল আমাদের মাঝে। আমারও তো একটা গুড নিউজ দেওয়ার আছে তোমাকে। কি গুড নিউজ বলো? আগে তুমি বলো, তারপর আমি বলবো। ওকে শোনো, ভাবির অভিমান ভেঙেছে। আজ নাকি ভাইয়া ভাবিকে জড়িয়ে ধরেছিল, ভাবি কিছুই বলেনি। ভাইয়া তো খুব খুশি আজ। কি বলো, কিভাবে সম্ভব? দেখা হলে বলবো, ফোনে এত কিছু বলা যায় নাকি? আচ্ছা দেখা হলেই বলো। তো আমার ভাইয়া ভাবির তো সব প্রায় ঠিক হতে চলেছে। আমাদেরটা কবে হবে? আচ্ছা, আমাদেরটা কবে ঠিক হবে? কবে যে তোমাকে নিজের করে পাবো? অবশ্য তোমাকে নিজের করে পেতে খুব বেশি দেরি নেই। খুব বেশি দেরি নেই? এতটা শিওর হচ্ছ কি করে? কিতা ভালোবাসারে একটু হাওলাত দিস পেতনি। তুষার কিছু বলেনি তোমাকে তোমার আমার রিলেশনের ব্যাপারে? কই না তো, ভাইয়া তো কিছু জানেই না, কি বলবে? ভাবি জানে, কিন্তু ভাবি তো ভাইয়াকে কিছু বলেনি। তুষার সব জানে।
সামি ওকে আজ বলে দিয়েছে সবটা। আমি তো ভেবেছিলাম তুষার আমাদের সম্পর্কটা মেনে নেবে না, বাট আমাকে অবাক করে দিয়ে ও বলল, আমি আমার ফ্রেন্ডদের মধ্যে আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড তুই। আমি যতটা জানি তোর আর তোর পরিবার সম্পর্কে, আশা করি আমার বোনটা ভালো থাকবে। আর তুষার এটাও বলেছে তোমার বাবা মা দেশে ফিরলে আমাদের বিয়ের কথা বলবে। ও মাই গড, আমি আমি তো বিশ্বাসই করতে পারছি না। ভাইয়া মেনে নিয়েছে? এই জন্যই কি ভাইয়া কিছুক্ষণ আগেই বলে গেল আমার কোনো আশাই অপূর্ণ রাখবে না, আমি যেন হাসি খুশিই থাকি, সেই ব্যবস্থা করবে। তুষারের বন্ধু অমিত তিশাকে অনেক আগে থেকেই পছন্দ করত। তিশা মনে মনে পছন্দ করত অমিতকে। ইভা যেদিন কিয়ার থেকে শুনেছে অমিত কাউকে ভালোবাসে, তারপর থেকে ইভা তিশাকে এড়িয়ে চলতো, দেখা হলেও কথা বলতো না। অমিত একদিন ভার্সিটি থেকে আশাকে প্রপোজ করে। তিশা কিছু না বলেই চলে এসেছিল। ঠিক তার 2 দিন পরে কিয়া থেকে জানতে পারলো অমিত অন্য কাউকে নাই, তিশাকেই পছন্দ করে আর ওকেই ভালোবাসে। ব্যাস, তারপর থেকেই অমিত আর তিশার রিলেশনে বাধা পড়ল। কার সঙ্গে কথা বলছো আপু? নিশ্চয়ই অমিত ভাইয়া, তাই তো? ইভা খাবার হাতে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলল। তিশা তখনও অমিত সঙ্গে কথা বলছিল, ফোন কেটে দিয়ে বলল, ভাবি, ভাইয়া সব জেনে গিয়েছে আমি আর আমার ব্যাপারে। ভাইয়া নাকি মেনে নিয়েছে। বাহ, এ তো ভালো কথা। তোমার ভাইয়া মেনে নিয়েছে, তাহলে তো বাবা মাও মেনে নেবে। আপু, তুমি বিয়ে করে চলে গেলে আমি কার সাথে সময় কাটাবো বলো তো? আমি তো এক্ষুনি যাচ্ছি না গো ভাবি, আর আমি না থাকলেই বা কি, ভাইয়া তো আছে সব সময় কাটানোর জন্য, তাই না? তোমার ভাইয়া দেবে আমাকে সময়? ও জিরো সাহেব সব বলে দিয়েছে তোমাকে। কি লোক রে বাবা। আচ্ছা থাক, বাদ দাও, নাও খাবারটা খেয়ে নাও। ওহো ভাবি, সন্ধ্যার একটু আগেই তো খেয়ে নাও, আবারও? আবারও? এখন কথা না বলে অল্প করে হলেও খেতে হবে। তোমার ভাইয়া বলে দিয়েছে না খেলে একটু পরে এসে তোমাকে খুব করে বকা দেবে। ইভা জোর করে তিশাকে খাইয়ে বেরিয়ে যেতে নিলেই আফিয়া বলে উঠল, থ্যাংক ইউ সো মাচ ভাবি। আপু, আর থ্যাংক ইউ কেন? ভাইয়ার ভালোবাসাকে বুঝতে পেরে আপন করে নিতে চেয়েছো, নিজের জায়গাটা বুঝে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, তাই? আচ্ছা শোনো ভাবি, এখন যাও, ভাইয়াকে সময় দাও। আমি এখন একদম সুস্থ আছি, আমাকে নিয়ে আর চিন্তা করো না। ইভা কিছু বলল না, একটু হেসেই বেরিয়ে গেল। ইভা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর গুনগুন করে গান গাইছে। তুষার ওর পাশে দাঁড়িয়ে বলল, আমার বউয়ের এই গুণটার কথা তো জানা ছিল না, তুমি গানও গাইতে পারো? গুনগুন করলেই গান গাওয়া হয় নাকি? কি থেকে কি শুনেছেন? আমি স্পষ্ট শুনতে পেলাম তুমি গান গাইছিলে। গানের কথাগুলো তো আমি শুনেছি, গানটা নিশ্চয়ই আমাকে উদ্দেশ্য করে গাইছিলে, তাই না? মোটেও না। আপনাকে উদ্দেশ্য করে কেন গাইতে যাব? এই মুহূর্তটা ভালো লাগছিল তাই আর কি। ভালো লাগা মুহূর্তেই ভালো লাগার মানুষটিকে মনে পড়ে। তোমার ক্ষেত্রেও কি সেটাই হয়েছে? আমার যতটা মনে হয় তোমার ভালো লাগার মানুষটি আর কেউ নয়, আমি। কি ঠিক বলেছি তো? ইভা মুচকি হেসে বলল, জানি না। ইস, এভাবে হেসে না গো, তোমার ওই পাগল করা হাসিতে অনেক আগেই মারা পড়েছি, আবারও কি মারতে চাও? আমি আপনাকে কেন মারতে চাইবো? ঠিক বলেছ, মনের মানুষকে তো মারা যায় না, আমি তো তোমার মনের মানুষ। এ কথা কখন বলেছি আপনাকে? বলতে হবে কেন, আমি কি বুঝি না? তাছাড়া তুমি তোমার গানের কথাতেই তো তা বলে দিলে। কি গান যেন গাইছিলে? হ্যাঁ মনে পড়েছে, তোমার গানের কথাগুলো ছিল, প্রিয় তুমি ছাড়া আমার কেহ নাই, আমি শুধু তোমাকেই চাই। হয়েছে, বাদ দিন। পরীকে সেটা বলুন, আজ বলতেই হবে। পড়ি, তার কথা আর কি বলবো? তার কথা বলে তো শেষ করা যাবে না। সে যে আমার মনের পরি, ভালোবাসি তাকে, আমি অনেক ভালোবাসি। ইভার চোখ জোড়া ছলছল করে উঠল, বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠেছে। ইভা মনে মনে বলতে লাগলো, ও তার মানে উনি সত্যি আমাকে করুণা করছে? বউ বলা আমার কাছে আসা, আমার এত কেয়ার করা, সবটাই আমাকে অসহায় ভেবে করেছে। কি হলো, কি ভাবছো? ইভা কেঁপে উঠল তুষারের কথাই, হাসার চেষ্টা করে বলল, কিছু না, আমার ঘুম পেয়েছে, যাচ্ছি আমি। ইভা চলে যেতে নিলেই তুষার ইভার হাত ধরে কাছে টেনে নিল। ইভা ছোটার জন্য ছটফট করছে, কিন্তু তুষার ছাড়ছে না। তুষার ওকে আরও কাছে টেনে নিয়ে কোমর জড়িয়ে ধরে কপালে কপাল ঠেকিয়ে বলল,
আমার সামান্য ভুলের কারণে আমি আমার পরীকে নিজের করে নিতে পারিনি। আমি যদি জানতাম আমার সেই পরীটি আমার বউ হয়ে এসেছে, তাহলে কখনোই আমি তাকে আঘাত দিয়ে কথা বলতাম না। ইভা তুষারের দিকে তাকিয়ে বলল, আপনার পরি আপনার বউ মানে? মানেটা হলো তুমি আমার পরী, বুঝেছো বউ? ইভা প্রশ্নসূচক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। তুষার মৃদু হেসে ইভাকে সামনে দাঁড় করিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। ইভা তুষারের এমন অবাধ্য ছোঁয়াতে কেঁপে উঠেছে। তুষার ওর কাঁধে থুতনি রেখে পরীর ব্যাপারে সব কিছু বলল। ইভা সব শুনে স্তব্ধ হয়ে গেছে। তুষারের মনে ও এতটা জায়গা জুড়ে আছে সেটা হয়তো কখনোই ভাবেনি। ইভা তো বিয়ের পর তুষারকে দেখেছে, ভালোবেসেছে, আর তুষার বিয়ের আগে থেকেই অচেনা অজানা এক পরীকে নিজের মনের মাঝে ঠাঁই দিয়েছে। এখনও তুষার তার পরীকে ভালোবাসে। শুধু তুষারই একটু ভুলের কারণেই ওদের সম্পর্ক আজ এখানে এসে পৌঁছেছে। তুষার ইভার কাঁধে মুখ গুজে দিয়ে বলল, আই এম সরি পরী, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। ইভা তুষারের দিকে ঘুরে চোখে চোখ রেখে বলল, মাফ কেন চাইছেন আপনি? আপনি তো নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আচ্ছা, আমাকে আগে কেন বলেননি? আপনি বিয়ের আগেও দেখেছেন আমাকে, আবার একটা নামও দিয়েছেন। আমি তো এই দিনটির অপেক্ষা ছিলাম, তাই বলিনি। তুষার ইভার কপালে চুমু খেয়ে শাড়ির আঁচলটা মাথায় তুলে দিয়ে বলল, আই লাভ ইউ পরী, আই লাভ ইউ সো মাচ। ইভা প্রত্যুত্তরে কিচ্ছু বলল না, মুচকি হেসে জড়িয়ে ধরল তুষারকে। তুষার নিজের বাহু দ্বারা ইভাকে জড়িয়ে নিয়ে বলল, আমি আমার উত্তরটা পেয়ে গিয়েছি বউ, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। বাইরে ঠান্ডা হাওয়া তুষার ইভাকে ছুঁয়ে যাচ্ছে। যাদের স্নিগ্ধ আলো এসে পড়েছে ওদের গায়ে। এই মুহূর্তে কতই না সুখী লাগছে ওদের দুজনকে। তুষার ইভাকে এক হাতে বুকে জড়িয়ে অন্য হাতে ইভার হাত ধরে তাকিয়ে আছে ওই দূর তুষারের বুকে রূপালী চাঁদটার দিকে। এই বুকের ভেতর কান পেতে শোনো, হৃদয় আমাকে ডাকছে তোমায়। এই চোখেতে চেয়ে দেখো না, তুমি আছো মনের কোঠায়। প্রিয়, তুমি ছাড়া আমার কেহ নাই, তুমি ছাড়া আমার শহরটা অসহায়। তোমার নেশালো শহরে হারিয়ে যেতে চাই প্রতিটা সময়, শুধু তোমারই কাছে থাকতে চাই। ইভা অবাক হয়ে তাকালো তুষারের দিকে। তুষার হেসে বলল, কি গানটা মিলেছে তো? তুমি এই গানটাই গাইছিলে তখন, তাই না? মিলেছে। থামলেন কেন? আপনার কণ্ঠে তো শুনতে খুব ভালোই লাগছিল গানটা। এখন গান গাওয়ার সময় নাকি? একটু তো তোমাকে চমকে দেওয়ার জন্য বলেছি। আর এখন কথা নয়, রুমে যেতে হবে। আমার পরীকে আমি অনেক আপন করে নিতে চাই, সেই সুযোগটা কি পাবো? ইভার মুখে লজ্জার আভা ভেসে উঠেছে, মাথা নিচু করে রইল। তুষার হুট করেই ইভাকে কোলে তুলে নিল। ইভা চোখ খিচে তুষারের টি শার্টের কলার খামচে ধরল। ভালোবাসার জোর আসলেই অনেক বেশি। রাগ অভিমানও হার মানতে বাধ্য এই ভালোবাসার কাছে। ইভার মনে তুষারের জন্য যে অভিমান জমা হয়েছিল আজ তার বাঁধ ভেঙেছে। তুষার তার পরীকে নিজের করে পেয়েছে, আর ইভা পেয়েছে তার নেশালো সহজ যে চোখের দিকে যে সে বাকিটা জীবন পাড়ি দিয়ে দিবে। আর তুষারেরও পেয়েছে তার মনের মায়াপরীকে। সমাপ্ত।